আমাদের ছোট্ট গ্রামটা চারিদিকে ধানের ক্ষেতে ঘেরা, শান্ত নিরিবিলি গ্রাম বলেই আমরা সবাই জানতাম। কিন্তু রাত নামলেই বাতাসে এক অজানা শীতলতা নেমে আসত। সন্ধ্যার পর মানুষ খুব কমই বাইরে বের হতো। গ্রামে প্রবেশের পথে রয়েছে একটা পুরনো মসজিদ, আর মসজিদের পাশে যে কবরস্থান ছিল সেখান থেকে মাঝে মাঝে ভেসে আসত অদ্ভুত কিছু ভয়ানক আওয়াজ। কেউ বলতো বাতাসের শব্দ, কেউ বলতো ওগুলো মানুষ না, নরপিশাচ, কেউ বলতো জিন। নানান মানুষের মুখে নানান কথা। তাছাড়া মানুষ কি রাতে কখনো এভাবে আওয়াজ করবে? গ্রামে এসব নিয়ে খুবই আতঙ্ক কাজ করত। দিনের আলো শেষ হওয়ার আগেই মানুষ যার যার ঘরে গিয়ে খেয়ে দিয়ে খিল লাগিয়ে ঘুমিয়ে পড়ত। নেমে আসত রাত। তারপর চলুন শুরু করা যাক। শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। ভূত.com উইথ রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা ভালো আছেন, ভালোর দলে আছেন। 4 রাত ভয়ের ঘটনা, এবং সেই 4 রাতের এক রাত আজ। আমরা আশা করব যে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমাদের। ভালো লাগবে প্রতিটা মুহূর্ত। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গ্রামের এক সাধারণ হাকিম, মানে হাতুড়ে ডাক্তার, যদি হঠাৎ করেই পরিবর্তিত হয়ে যায়, হঠাৎ যদি সে নিজে পুরো অস্তিত্বটাকেই পরিবর্তন করে গ্রামবাসীদের মধ্যে ভয়ের সৃষ্টি করে, আর সে পরিবর্তনটা যদি হয় সবার জন্য আতঙ্কের, বিভীষিকাময়, তাহলে কেমন হয় বলেন তো? বিসমিল্লাহির রহমানের রাহিম। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও সম্মানিত শ্রোতাবিন্দু। আমি সজীব শাহরিয়ার বলছি, টাঙ্গাইল জেলার ঘাটাইল থেকে। আমি জানি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর রাসেল ভাই আপনিও ভালোর দলে আছেন। আমি চাই আজকের এই ঘটনাটি আপনি পড়ে শোনান। আপনার মুখে ঘটনা শোনার পর মনে হয় বাস্তবে আমার সামনে ঘটছে পুরো ঘটনাটি। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আজ আর বেশি কথা বাড়াবো না। আজ এমন একটি ভয়ানক ও লোমহর্ষক ঘটনা বলতে যাচ্ছি, আশা করি তা আপনাদের অনেক ভালো লাগবে। ঘটনাটি সংগ্রহ করেছিলাম এক বয়স্ক চাচার কাছ থেকে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। যেহেতু আমি পেশায় একজন শিক্ষক, তাই আমি যে বাসায় পড়াই সেই বাসায় টাইলসের কাজ করার জন্য চাচা এসেছিলেন। সেদিন যথারীতি আমি আমার নবম শ্রেণীর ছাত্রের টিউশনিটা শেষ করে আরেকটি ছাত্রকে পড়াতে যাব, তার প্রস্তুতি নিচ্ছি, অর্থাৎ বের হচ্ছি। তখন তিনিও কাজ শেষ করে বাইরে এসেছেন। তাকে দেখে আজ একটু বেশি চিন্তিত লাগছিল। এখানে একটা কথা বলতে চাই। এই বয়স্ক চাচা ৫-৬ দিন যাবৎ এই বাসার কাজ করছেন বলে আমার সাথে ডেইলি দেখা হতো। আমি যখন পড়ানো শেষ করে বের হতাম, তখন তিনিও বের হতেন তার কাজ শেষ করে। সেদিনও তার ব্যতিক্রম হল না। আমি চাচাকে এরকম চিন্তিত দেখে এক প্রকার জিজ্ঞাসা করেই বসলাম, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজ একটু বেশি চিন্তিত লাগছে যে, কোনো সমস্যা? চাচা বললেন, ওয়ালাইকুম আসসালাম। না বাবু, আল্লাহ ভালো রাখছেন। তারপর গম্ভীর গলায় বললেন, আসলে মানুষের জীবন বড়ই বিচিত্র। কখন কাকে কোনভাবে চলতে হয়, কোথায় তার রিজিক লেখা থেকে, কেউ জানে না। আর চলার পথে কত মানুষের সাথে দেখা হবে, চলতে হবে, সেটারও কোনো হদিশ নাই। তার কথা শুনে বোঝা যায় তিনি বেশি না হলেও অল্প শিক্ষিত। তাই আমি আবার জিজ্ঞাসা করলাম, চাচা এমন কথা বলার মানে কি? চাচা বললেন, বাবু, তোমাকে তো কিছুদিন যাবৎ দেখছি তুমি শিক্ষিত মানুষ। আমার জীবনে একটা কালো অধ্যায় আছে। এই ঘটনা আমার সবকিছু কেড়ে নিয়েছে, না হলে আমি হয়তো এখানে থাকতাম না। এটা শোনার পর আমার আগ্রহ যেন বহুগুণে বেড়ে গেল। আমি বললাম, চাচা যদি খুব তাড়া না থাকে চলেন না, একসাথে 1 কাপ চা খাই। আমি আপনার ঘটনা শুনতে চাই। পর মুহূর্তেই চাচা কি যেন ভাবল, তারপর বলল, আমি তো বাবু চা খাই না, তবে গল্পটা বলতে পারি। আসলে অবৈধ কিছু পাওয়ার লোভ ও হিংসা যে মানুষের জীবনকে কিভাবে ধ্বংস করতে পারে, তাই ঘটনা শুনলে তুমি সব বুঝতে পারবে। এটাকে গল্প বললে ভুল হবে, এটি বাস্তব ঘটনা, যেখানে একজন ভালো পরহেজগার মানুষকে অন্ধ, বোকা ও বিবেকহীন বানিয়ে দিয়েছিল শুধুমাত্র লোভের কারণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের আর অপেক্ষা করাব না, সোজা চলে যাচ্ছি ঘটনায়। অজ্ঞাতবশত কোনো ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা করবেন। বলছেন চাচা, আমার গ্রাম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায়। সময়টা ২০০০ সালের দিকে। যখন এই ঘটনাটা ঘটেছিল, আমি তখন বেশ শক্ত সমর্থ মানুষ, বয়স ৩০-৩২-এর মতো। আমাদের এই ছোট্ট গ্রামটা চারিদিকে ধান খেতে ঘেরা। এটাকে শান্ত নিরিবিলি গ্রাম বলেই আমরা সবাই জানতাম। কিন্তু রাত নামলেই বাতাসে এক অজানা শীতলতা নেমে আসত। সন্ধ্যার পর মানুষ খুব কমই বাইরে বের হতো।
গ্রামে প্রবেশের পথে রয়েছে একটা পুরনো মসজিদ, আর মসজিদের পাশে যে কবরস্থান ছিল সেখান থেকে মাঝে মাঝে ভেসে আসত অদ্ভুত কিছু ভয়ানক আওয়াজ। কেউ বলতো বাতাসের শব্দ, কেউ বলতো ওগুলো মানুষ না, নরপিশাচ, কেউ বলতো জিন। নানান মানুষের মুখে নানান কথা। তাছাড়া মানুষ কি রাতে কখনো এভাবে আওয়াজ করবে? গ্রামে এসব নিয়ে খুবই আতঙ্ক কাজ করত। দিনের আলো শেষ হওয়ার আগেই মানুষ যার যার ঘরে গিয়ে খেয়ে দিয়ে খিল লাগিয়ে ঘুমিয়ে পড়ত। নেমে আসত রাত। তারপর চলুন শুরু করা যাক। শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরেই রোজ এভাবেই আসে। গ্রামে এসব নিয়ে খুবই আতঙ্ক কাজ করত। দিনের আলো শেষ হওয়ার আগেই মানুষ যার যার ঘরে ফিরে যেত, খেয়ে দিয়ে দরজায় খিল লাগিয়ে ঘুমিয়ে পড়ত। গ্রামের শেষ প্রান্তে পুরনো একটা মাটির ঘর। এই বাড়ির পরে আর কোনো বাড়ি ছিল না। এই ঘরের মালিক মজিদ মিয়া। তার চেহারায় ধার্মিকের ভাব, কিন্তু চোখে এক অদ্ভুত দৃষ্টি। মুখে দাঁড়িয়ে আছে, হাতে তসবি। সুতার সাথে বড় বড় পাথর বেঁধে মজিদ মিয়া তসবি গুনত। এই মজিদ মিয়াকে নিয়ে কিছু কথা তোমাকে বলি। মজিদ মিয়া এক সময় গ্রামের সাধারণ হাকিম ছিল। গ্রামের মানুষের বিভিন্ন রোগ, যেমন হাড় ভাঙা, জ্বর, মাথা ব্যথা, বাতাস লাগা, ছোটখাটো জিনে ধরা, এসব অসুখ ভালো করার জন্য সে ঝাড়ফুঁক করত। আর মানুষ সরল মনে বিশ্বাস করত অনেকে ভালোও হতো। গ্রামবাসীরা তাই বিপদে পড়লেই মজিদ মিয়াকে স্মরণ করত। আর গ্রামের লোকেরা তাকে বেশ সম্মানও করত তখন। সত্যি বলতে তখন তিনি একজন পরেজগার মানুষ। গ্রামের মানুষের বিভিন্ন সমস্যার সমাধানও তিনি দিতেন। সে ছিল গ্রামের মানুষের ভরসা আর শেষ আশ্রয়। কিন্তু হঠাৎ একদিন সে কোথায় হারিয়ে গেল? গ্রামের সহজ সরল জীবনে মজিদ মিয়ার হঠাৎ অনুপস্থিতি যেন এক গভীর কালো শূন্যতা তৈরি করল। বাতাসে মিলিয়ে যাওয়া ধোঁয়ার মতো একজন মানুষ কিভাবে আর কোথায় যে বিলীন হয়ে গেল, কেউ তার কোনো কুলকিনারা খুঁজে পেল না। তার অভাব শুধু গ্রামের মানুষের কাজের ক্ষতি করেনি, সবার মনে এক চাপা অসংজ্ঞায়িত ভয়ের জন্ম দিয়েছিল। তাদের দৈনন্দিন জীবনে নেমে এসেছিল এক অসহনীয় অস্বস্তি। অসুখ বিসুখ ছাড়াও বিভিন্ন পরামর্শের জন্য সবাই তার কাছে আশ্রয় খুঁজত। কেটে গেল একটি বছর। গ্রামের মানুষ মোটামুটি স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তারপর এক রাতে হঠাৎ অপ্রত্যাশিতভাবে মজিদ মিয়া গ্রামে ফিরে আসলো। তার আগমনটা ছিল সম্পূর্ণ অন্যরকম। দিনের আলোতে সবাই যখন তাকে প্রথম দেখল, সহজ সরল মানুষগুলো এক অজানা ভয়ে শিউরে উঠল। সবার মনে প্রশ্ন, এ কোন মজিদ? তার মধ্যে যেন অন্য কোনো সত্তা, এক অজানা জগতের ছায়া। মুখ ভর্তি জঙ্গলসম লম্বা দাড়ি, মাথায় রুক্ষ উস্কো খুস্কো চুল, পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, যা অন্ধকারের ভেতরেও যেন ঝলমল করছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ। সেই চোখে ছিল এক শীতল অস্বাভাবিক চাহনি, যেন গভীর অন্ধকারে স্থির থাকা কোনো শিকারী দৃষ্টি। আর কণ্ঠস্বর, সেটা ছিল অচেনা, ভারী, গম্ভীর, বুক কেঁপে ওঠার মতো। পুরনো মজিদ, যে কিনা সবার সঙ্গে হাসি মুখে কথা বলত, সে এখন অতীত। সে কাউকে আগের মতো গ্রাহ্য করত না। কোনো চিকিৎসা সেবা দেওয়াও যেন চিরতরে ছেড়ে দিয়েছে। গ্রামের মানুষ ফিসফিস করে বলাবলি করতে লাগল, মজিদ পাল্টে গেছে, ওর ভেতরে আমাদের সেই চেনা মানুষটা আর নেই। কোনো এক ভয়াবহ রহস্য তাকে গ্রাস করেছে। ইদানিং মজিদকে দেখলে সবাই ভয় পায়। এর পরেই সেই চরম বিভীষিকাময় মুহূর্তের সূচনা। রহমত আলী, যে ছিল গ্রামের একজন পরিশ্রমী আল্লাভীরু কৃষক, সেদিন দূরগঞ্জ থেকে কাজ শেষে ফিরতে তার গভীর রাত হয়ে যায়। গ্রামে প্রবেশের মুখে, যেখানে প্রাচীন ও বেশ পুরনো মসজিদ আর গোরস্থান ছিল, সেদিন রাতে সেখানেই তার হৃৎপিণ্ড প্রথমবার ভয়ানক ধাক্কা খেল। সেখানে যা দেখল রহমত, তা দেখার জন্য কোনো মানুষ কখনো ভুলেও চিন্তা করবে না। সে দেখল চারপাশে ঘুটঘুটে অন্ধকার। মসজিদের একটি দূরে গোরস্থানের ভেতরে একটি কালো মূর্তি স্থিরভাবে দাঁড়িয়ে আছে, যেন অন্ধকারের কোনো একটি ছায়ামূর্তি, জমাট কালো অশরীরী। রহমত আলীর বুকের ভেতরে তীব্র আতঙ্ক ঢেউ খেয়ে গেল। ভয় তার গলা শুকিয়ে কাঠ। সে বারবার চারিদিকে তাকাল, কিন্তু আশেপাশে কেউ নেই। কাপা কাপা কণ্ঠে সূরা কালাম পড়তে পড়তে সে বুকে ফু দিচ্ছিল আর সাহস নিয়ে সেই কালো মূর্তির দিকে এগিয়ে যাচ্ছিল। তারপর যা দেখল, তা মানুষের স্বাভাবিক চিন্তাশক্তিকেও লোপ পাইয়ে দিবে। এ যেন এক ভয়ঙ্কর অশুভ দৃশ্য। রহমত দেখল সেই কালো অবয়বটি গোরস্থানের নতুন একটি কবরে হাত ঢুকিয়ে খুঁড়তে শুরু করেছে। দ্রুত মাটি খুঁড়ে কালো অবয়বটি মাটির ভেতর থেকে কি যেন হাতে তুলে নিল। দূর থেকে যা বোঝা গেল, তাতে এটা সম্ভবত কোনো লাশের অংশ। এরপর মুহূর্তের মধ্যেই যে ঘটনা ঘটে গেল, তার ব্যাখ্যা আমি নিজেও দিতে পারব না। আমি হতভম্ব হয়ে চাচার কথা শুনতে লাগলাম। তিনি বললেন, কোনো কারণ ছাড়াই তার হাতের সেই বস্তুটি দাউ দাউ করে জ্বলে উঠল। আগুনের লেলিহান শিখা
অন্ধকারে এক পৈশাচিক আলো সৃষ্টি করল, আর সেই আলোয় রহমত দেখল কালো কাপড় ঢাকা অবয়বটির মুখটা অস্পষ্ট, স্থির, শীতল এক হাসি তার চোখে দৃশ্যমান। এই দৃশ্য দেখে রহমত আলীর রক্ত হিম হয়ে গেল, তার শির দ্বারা দিয়ে নেমে গেল বরফের ঠান্ডা স্রোত। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। এক উন্মাদ আতঙ্কে সে দৌড়ে এলাকায় ফিরে গেল। তার চিৎকার শুনে গ্রামের মানুষজন লাঠিসোঁটা সহকারে রহমতকে সাথে নিয়ে সেই কবরস্থানে উপস্থিত হল। কিন্তু কবরস্থান ছিল জনশূন্য, শান্ত আর অস্বাভাবিক রকমের নীরব। কোথাও কেউ নেই। রহমতের কথা কেউ কেউ বিশ্বাস করল, কেউ হেসে উড়িয়ে দিল। কিন্তু ওই দিনের পর রহমত আলীর জীবনে শুরু হল লোমহর্ষক চরম আতঙ্কের এক অধ্যায়। রহমত আলী ছিল একজন সুখী মানুষ। তার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে। ছোট হলেও বেশ সুখের সংসার। ৮-১০টা গরু আর ৫-৬ বিঘা ফসলি জমি, সেই সাথে একটি বড় পুকুর ছিল তার সম্পদ। সেদিন রাতে বাড়ি ফিরে রহমত আলী স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলল। স্ত্রী তাকে অভয় দিয়ে দোয়া কালাম পড়ে ফু দিয়ে পানি খাওয়ালেন। কিন্তু রহমত আলীর ভয়ে যেন কাটছেই না। পরের দিন ভোর, ফজরের নামাজের পরপরই রহমত আলীর ঘুম ভাঙল এক শীতল ডাকে। দরজায় এসে দাঁড়িয়েছে মজিদ মিয়া। তার চোখ দুটো আজও যেন গভীর অন্ধকারের মতো স্থির, আর কণ্ঠে সেই শীতলতা। রহমত আলী। তারপর রহমত আলী বের হয়ে আসার পর গম্ভীর গলায় বলল, গোরস্থানের পাশে যে তোমার জমিটা আছে, ওটা আমাকে বেচে দাও। তোমার ভালো হবে, তাছাড়া জমিটা তো খালি পড়ে আছে, ফসলও তেমন হয় না। রহমত একজন সরল মানুষ হলেও বাপদাদার ভিটেমাটির প্রতি তার গভীর টান। সে হাসিমুখে বলল, না ভাই, ওটা আমার পূর্বপুরুষের জমি, আমি বিক্রি করতে পারব না। মজিদ মিয়া আবারও শীতল কণ্ঠে বোঝানোর চেষ্টা করল, রহমত, আমি তোমার ভালোর জন্যই বলছি, ওই জমিতে তোমার কোনো ফসল হয় না, খালি খালি পড়ে থাকে, আমাকে দিলে আমি আমার বাড়িটা ওখানে নিয়ে যেতাম। কিন্তু রহমত আলী যখন শেষবারের মতো অস্বীকৃতি জানাল, সেই মুহূর্তেই মজিদ মিয়ার চোখে ঘটল এক ভয়ানক পরিবর্তন। তার স্বাভাবিক চোখ দুটো মুহূর্তের রক্তিম বর্ণ ধারণ করল, যেন মুহূর্তের মধ্যে লুকিয়ে থাকা কোনো পিশাচ বাইরে ঢেলে বের হয়ে আসতে চাইছে। কিন্তু মজিদ মিয়া আর কোনো কথা বলল না, শুধু বিড়বিড় করতে করতে বাড়ির বাইরে চলে গেল। তার এই শীতল বিড়বিড়ানিতে রহমতের মেরুদণ্ড বেয়ে নেমে গেল এক ঠান্ডা রক্তের স্রোত। রহমত যেন অস্পষ্ট কণ্ঠমতো একটা বাক্য শুনতে পেল, কাজটা ভালো করলে না রহমত, একদম ভালো করলে না। পরের দিন মাঝরাতে যখন পুরো গ্রাম গভীর ঘুমে অচেতন, তখন রহমত আলীর ঘরে শুরু হল চরম বিভীষিকা। রহমত আলীর ছোট মেয়ে হঠাৎ চিৎকার করে কাঁপতে কাঁপতে ঘুম থেকে লাফিয়ে উঠল। তার চোখ দুটো ভয়ে বিস্ফারিত, যেন এখনই কোটর থেকে বেরিয়ে আসবে। মেয়েটি কাঁপা কাঁপা স্বরে রহমতকে বলল, আব্বা, আব্বা, জানালার পাশে একটা মানুষ দাঁড়িয়ে আছে, কালো কাপড় পরা, তার মুখ কাপড় দিয়ে ঢাকা, মুখ দেখা যাচ্ছে না আব্বা। রহমত আলী গভীর ঘুমে থাকা সত্ত্বেও মেয়ের চিৎকারে তীব্র আতঙ্কে জেগে উঠল। মেয়ের আতঙ্কের কারণ খুঁজতে গিয়ে যখন বাইরে তাকাল, তখন সে দেখল বাইরে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে। সে দ্রুত বাইরে গিয়ে দেখল, কই, কোথাও কেউ নেই, পুরো জায়গাটা ফাঁকা। সে ঘরে ফিরে মেয়েকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু তার মেয়ের আতঙ্ক কোনোভাবেই কমছিল না। তারপর অনেক কষ্টে সে ও তার স্ত্রী মিলে মেয়েকে ঘুম পাড়িয়ে তারাও এই দিনের মতো ঘুমিয়ে গেল। পরের দিন ভোরে তিনি গেলেন গোয়াল ঘরে গরুগুলোর কাছে, কিন্তু সেখানে গিয়ে তিনি যে দৃশ্য দেখলেন, তাতে তার মাথার রক্ত মুহূর্তে জমাট বেঁধে গেল। তার পুরো গোয়াল ঘরের সব কটি গরু একটি কারণ ছাড়াই, কোনো অসুস্থতা ছাড়াই মরে পড়ে আছে। গোয়াল ঘরের প্রতিটি কোণে যেন নেমে এসেছে এক শীতল মৃত্যু। তার এতদিনের পরিশ্রম, তার সংসার চালানোর অবলম্বন সব এক মুহূর্তে ধূলিস্যাৎ। রহমত আলীর বুকটা আর্ত চিৎকারে ফেটে উঠল। এলাকার মানুষ ছুটে এলো। তাদের সমবেদনা, তাদের দুঃখ প্রকাশ যেন রহমত আলীর কাছে ঠাট্টার মতো মনে হচ্ছিল। আর সেই ভিড়ের এক কোণে স্থির দাঁড়িয়েছিল সেই মজিদ মিয়া। রহমত মজিদকে দেখেনি, কিন্তু অনেকেই দেখল। মজিদ মিয়া কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে, তার মুখে ছিল এক খুবই ঠান্ডা, রহস্যময়, পৈশাচিক হাসি। সেদিন রাতে ঠিক মধ্যরাতে হঠাৎ তাদের টিনের চালের ওপর ঝুপঝুপ করে কি যেন পড়ার শব্দ হল। মনে হলো যেন আকাশ ভেঙে প্রবল বৃষ্টি টিনের চালে আছড়ে পড়ছে, অথচ বাইরে এক ফোঁটা বৃষ্টির পানি নেই। এরপরেই আবার লোমহর্ষক শব্দ শুরু হল।
কি যেন টিনের চালের ওপর দিয়ে ভীষণ দ্রুত গতিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে গেল। শব্দের তীব্রতা আর অস্বাভাবিকতা এমন ছিল যে মনে হচ্ছিল কোনো ভারী অশরীরী জন্তু যেন তার মাথার ওপর দিয়ে ছোটাছুটি করছে। রহমত আলী, তার স্ত্রী আর ছেলেমেয়ে সবাই চরম আতঙ্কে কাঁপতে কাঁপতে আল্লাহর নাম স্মরণ করতে লাগল। তাদের মনে হল দেয়াল ভেদ করে সেই অশুভ শক্তি এখনই তাদের গলা টিপে ধরবে। এ যেন এক অন্ধকার লোমহর্ষক খেলা। সেদিন গোরস্থান থেকে ফিরে আসার পরই এ সকল ঘটনা ঘটা শুরু হয়েছে। রহমত আলী যেন কোনো হিসাব মেলাতে পারছে না। ভোরবেলা আকাশটা সেদিন কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছিল। সূর্য উঠলেও আলোটা যেন মলিন। রহমত আলী খেয়াল করল আজ সকালে পাখিরা ডাকছে না। গ্রামের মানুষ বলে, যেদিন পাখি ডাকে না বুঝে নিতে হবে বাতাসে অশুভ কিছু আছে। রহমত আলীর ঘরের উঠোনে তখন নিস্তব্ধতা। গতরাতের ঘটনাগুলো এখন পুরো পরিবারের সবার মুখে এক ভয় এঁকে দিয়েছে। তার মেয়েটা ভয়ে আতঙ্কে রক্তশূন্য হয়ে যাওয়ার উপক্রম। সে বারবার জিজ্ঞেস করছে, আম্মা, ওই কালো কাপড়ওয়ালা মানুষটা আবার আসবে? তার মা মেয়ের মুখে হাত রেখে বলল, না মা, আল্লাহ আমাদের হেফাজত করবেন, তুমি ভয় পেও না, মনে মনে আল্লাহকে স্মরণ করো। কিন্তু রহমত আলী আর তার স্ত্রী দুজনেরই গলা কাঁপছিল। সে নিজেও জানে এই ভয় শুধু মানুষের না, এটা অদেখা জগতের ভয়। রহমত আলী এই দিন আর ফজরের নামাজ পড়তে যায়নি, বাড়িতেই নামাজ আদায় করল। তারপর সকালে মসজিদের ইমাম সাহেবকে রাতের কথা ধীরে ধীরে খুলে বলল। ইমাম সাহেব সব শুনে বললেন, রহমত, তুমি বাড়ি যাও, আমি বিকেলে আসরের পর তোমার বাড়িতে আসব। আসরের নামাজ শেষ করে রহমত আলীর সাথে হুজুর বাড়িতে এলেন। বাড়িতে ঢুকতে যাবেন সেই মুহূর্তে হুজুর একটু থমকে দাঁড়িয়ে এক দৃষ্টিতে কিছুক্ষণ বাড়ির পেছনে লম্বা তালগাছটার দিকে তাকিয়ে বললেন, রহমত, আমি তোমার বাড়ির ওই তালগাছটার দিকে অস্বাভাবিক কিছু দেখেছি। তুমি কি কাল কোনো কান্নার আওয়াজ শুনেছিলে? রহমত চমকে বললেন, নাও হুজুর, আমি তো কোনো আওয়াজ শুনিনি। আমার মেয়ে কাল কালো একটা অবয়ব দেখেছিল, সেটার কথা আপনাকে আমি সকালে বলেছি। আচ্ছা, কি হতে পারে হুজুর? হুজুর একটু থেমে বললেন, এটা তো এখন ঠিক করে বলা যাচ্ছে না, আমি আমার জিনগুলোকে ডেকে সব জিজ্ঞেস করব। তবে মনে হয় তোমার বাড়ি কোনো অশুভ শক্তিতে আসর করেছে। আমি এই পানি পড়া আর তাবিজ দিয়ে গেলাম, সবাইকে খাওয়াবে আর তাবিজটা সাথে রাখবে, সাবধান থাকো, আমি দেখছি কি করা যায়। হুজুর চলে গেলেন, আর এই দিকে রহমতের বুক ধকধক করে উঠল। সেই বিকেলে মজিদ মিয়া আবার এলেন, চেহারায় মিষ্টি হাসি, হাতে এক বোতল পানি। পানি হাতে মজিদ বলল, ভাই রহমত, কাল দেখলাম তোমার গরুগুলো সব মরে গেল, তাই তোমার জন্য এই পানি নিয়ে আসলাম। এটা পড়া পানি, খাও, তোমার পরিবারের সব খারাপ দিক ভালো হয়ে যাবে। রহমত মজিদ মিয়াকে দেখেই থমকে গেল। তার চোখ জ্বলে উঠল। সে নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে সে ভদ্রভাবে পানি গ্রহণ করতে অস্বীকৃতি জানাল। ভাই, দরকার নাই, আমি কোনো খারাপ মানুষের হাতে খাবার খাই না। যতই ভালো সাজার চেষ্টা করো, তোমাকে আমার বিশ্বাস হয় না। তোমাকে দেখে আমার নরপিশাচ মনে হয়। কারণ সেদিন রাতে কবরস্থানে যাকে দেখেছিল রহমত আলী, বারবার মনে হচ্ছিল এটা মজিদ মিয়া ছাড়া আর কেউ না। পরক্ষণেই মজিদের হাসি উধাও হয়ে গেল, মুখে ফুটে উঠল এক হিংস্র কঠোরতা। সে ঠোঁট কামড়াল, চোখে এক ঝলক বিদ্বেষ নিয়ে বলল, রহমত আলী, আমি কি তোমার প্রতিবেশী না? আমি তো তোমার ক্ষতি করতে চাই না, তবে তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিয়ে কাজটা ভালো করলে না, আমি অপমানিত হলাম। এই বলে মজিদ ফিরে গেল। আবার সেই রাতেই ঘরে শুধু হল অদ্ভুত ঘটনা। ঘুমের মধ্যে সে শুনতে পেল বাড়ির উঠোনে ধপ করে কি যেন একটা পড়ল। এত বেশি শব্দ করে পড়েছিল যে রহমত আলীর ঘুম ভেঙে যায়। মুহূর্তেই কেঁপে উঠল রহমত আলীর সারা শরীর। বাইরে গিয়ে দেখল একটা অস্বাভাবিক বড় সাইজের কালো রঙের পাখি মরে পড়ে আছে। এটা কি কাক নাকি অন্য পাখি বোঝা যাচ্ছে না, কিন্তু কাক এত বড় হয় না। মুখটা যেন কেউ ইট দিয়ে থেতলে দিয়েছে, সারা শরীরে রক্তের ছোপ ছোপ দাগ। পাখিটার ডানা যেন কেউ মুচড়ে ভেঙে দিয়েছে। এটা দেখে রহমত আলী এত ভয় পেল যে তার মুখ দিয়ে অস্ফুট আর্তনাদ বের হয়ে আসল, এবং সাথে সাথে মেয়ের চিৎকার ভেসে এলো, আম্মা, আব্বা, কি যেন জানালা দিয়ে তাকাচ্ছে, কি যেন আমাকে দেখছে। রহমত ছুটে গিয়ে জানালার দিকে তাকাল। বাইরে কেউ নেই, শুধু দিগন্ত পর্যন্ত ছড়িয়ে আছে ঘন ঝাপসা কুয়াশা, আর সেই কুয়াশা ভেদ করে সামনে দেখা যেন প্রায় অসম্ভব।
একরাশ আতঙ্ক ভয় নিয়ে দোয়া দুরুদ পড়ে কোনো রকমে সেই রাত পার করলেন রহমত আলী ও তার পরিবার। পরদিন সকালে রহমত আলী মসজিদের ইমামকেই ভয়াল রাতের কথা বললেন। ইমাম গুরুগম্ভীর গলায় বললেন, যদি কেউ শয়তানের সাহায্যে কারো ক্ষতি করতে চায় সে মুসলমান থাকে না। তাড়াতাড়ি ঘর বন্ধ করার ব্যবস্থা করো আর রাতে কুরআন তেলাওয়াত জিকির চালিয়ে যাও। আমি আবার এই পানি পড়া দিয়ে দিচ্ছি, দেখো কি হয়, আমাকে জানিও, আমি আসব তোমাদের বাড়ি। হুজুরের দেয়া পানি পড়া নিয়ে রহমত বাড়ি ফিরে আসল, কিন্তু রাত নামতেই ভয়াবহ একটা কাহিনী শুরু হল। এই রাত যেন রক্তহীন করে দিল রহমত ও তার পরিবারের প্রতিটি মানুষকে। রহমতের মেয়ে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়ল। তার মুখ শুকিয়ে যাচ্ছে, চোখ উল্টে যাচ্ছে, সে চিৎকার করে ওঠে, আমাকে ছাড়ো, কে এসেছে, তালগাছের উপরে কে বসে আছে? রহমতের ঘরের ভেতর হঠাৎ সব বাতি নিভে গেল। এক মুহূর্তে ঘর জুড়ে নেমে এলো এক দমবন্ধ করা অন্ধকার, আর অন্ধকারের ভেতর শোনা গেল তার মেয়ের কণ্ঠে এক অচেনা হাসি, আমি ওর সাথে খেলব। রহমতের মেয়েটি এই হাসছে, এই কান্না করছে। রহমত সহ সবাই যেন আতঙ্কে পাগল হয়ে গেল। এত রাতে কোথায় যাবে, কি করবে, কিচ্ছু বুঝতে পারছিল না। তারপর আর কিছু না ভেবে দৌড়ে গেল হুজুরের কাছে। তাকে ডেকে আনা হল। হুজুর এসে তার মতো করে ঝাড়ফুঁক করে পরিস্থিতি একটু স্বাভাবিক করে সেদিনের মতো চলে গেলেন। এই রাতের পর রহমতের ঘরে সবাই জেগে আছে। রহমত ঘরের কোনায় বসে কোরআন পড়ছে। তার মেয়ে এক বিছানায় বসে নিঃশব্দে তাকিয়ে আছে দেয়ালের দিকে। তার চোখ দুটো ফাঁকা, বিস্ফারিত, কি যেন তার সামনে, ঠোঁটে অদ্ভুত হাসি। রহমতের স্ত্রী গালে হাত রেখে কাপা কাপা গলায় বলল, তুমি কাঁপছ কেন মা, ভয় পেয়েছ? তুমি এমনভাবে তাকিয়ে আছ কেন, কি আছে ওখানে? তার মেয়ে ধীরে মুখ ঘুরিয়ে বলল, আম্মা, আমি তো ভয় পাই না, আমার নতুন বন্ধু এসেছে, সে আমাকে রোজ রাতে গল্প শোনায়। এই কথাটা শোনা মাত্র ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। কোরআনের আয়াত পড়া থেমে গেল রহমতের। হঠাৎ তার চোখ জানালার দিকে গেল, কেমন যেন একটা ছায়া সরে গেল জানালার দিক থেকে। পরের দিন রহমত আলী কোনো দিক বিদিক না ভেবে আবার হুজুরকে ডেকে নিয়ে আসলো একটা সমাধানের জন্য। হুজুর বাড়িতে আসলো। এবার সে তার সাথে থাকা জিনগুলোকে ডেকে হাজির করল। সেই জিনের মাধ্যমে যা জানতে পেরেছিল তার সারমর্ম এই যে একটি শক্তিশালী পিশাচ জিন চালান করা হয়েছে তার পরিবারের ওপর। সে আস্তে আস্তে তার পরিবারকে ধ্বংস করে দিতে চায়। আমার পক্ষে এই জিন তাড়ানো সম্ভব না। হুজুর বললেন, রহমত, তুমি ভালো কোনো হুজুরের কাছে যাও। রহমত বারবার জিজ্ঞাসা করছিল, হুজুর, কে করেছে এই কাজ? কিন্তু হুজুর কিছুই বললেন না। বললেন, যে করেছে সে আল্লাহর কাছে খুবই নিকৃষ্ট ব্যক্তি, আমি তার নাম বলবো না। এই জিনগুলো আমারও ক্ষতি করতে পারে, কারণ তারা অনেক খারাপ আর শক্তিশালী জিন। আমি আসলে এতটা শক্তিশালী নই যে ওদের সাথে পেরে উঠব। তারপর হুজুর প্রাথমিকভাবে পানি পড়া ও বাড়ি বন্ধ করে দিয়ে চলে গেলেন, আর বললেন, রহমত, যত তাড়াতাড়ি পারো ভালো একজন হুজুরের কাছে যাও, সময় বেশি নাই। ওইদিকে রহমতের পরিবারে ঘটল আরেক বিপদ। তার ছেলে, সেও সেদিন বিকেল থেকে অনেক অসুস্থ হয়ে পড়ল। জ্বরে তার খুবই খারাপ অবস্থা, উল্টাপাল্টা কথা বলছে, কাউকে চিনতে পারছে না। সব মিলিয়ে দিশেহারা একটা অবস্থা। অনেক খোঁজাখুঁজির পর একজন আলেমকে পাওয়া গেল। সে ময়মনসিংহ এলাকায়। রহমত তার কাছে গেল এবং তাকে সব ঘটনা খুলে বলল। একটা সমাধান দেওয়ার জন্য কান্নাকাটি করতে লাগল। বলল, হুজুর, আমার খুব বিপদ, আপনি তো সব শুনলেন, আমাকে সাহায্য করুন। হুজুর বলল, আমি আগামী 3 দিন পর আপনার বাসায় যাব। আপনি একদম নতুন একটি মাটির পাত্র, মোমবাতি, আগরবাতি, চন্দনের মাটি, সিঁদুর আর লাল গামছা এসব একদরে দোকান থেকে কিনে আপনার কাছে রেখে দিবেন। আমি আমার বাকি কাজ সেরে আসব। সেই সাথে আসার সময় 5টি তাবিজ দিয়ে বললেন, এগুলোর একটা একটা করে আপনারা পড়ে নেবেন, আর বাকি একটা তাবিজ থাকবে, সেটা আপনার ঘরের দরজার সামনে 1 হাত মাটির নিচে পুঁতে রাখবেন। আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। তারপর রহমত আলী বাড়ি ফিরে আসে আর হুজুরের কথমতো সব কাজ করে। তার একদিন কোনো সমস্যা হয় না। তার ছেলে মেয়েও স্বাভাবিক আচরণ করে। তারপর দ্বিতীয় দিন রাতে রহমত আলী খুব বাজে একটা স্বপ্ন দেখে। সে দেখে একটি নয়, দুটি নয়, বেশ 5-6টা বিশাল আকারের কালো রঙের পাছি উড়ে তার ঘরের চালের উপরে বসল আর ঠোঁট দিয়ে চাল ফুটো করে ভেতরে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল। তারপরে দেখল তার মধ্যে একটি পাখি তার দিকে রক্তবর্ণ চোখ করে বলছে, আমাকে তাড়াতে কাউকে দেখেছিস? পারবি না, আমি তোর ছেলেমেয়েকে নিয়ে যাব।
তুই কিচ্ছু করতে পারবি না। এরপর রহমত যা দেখল তা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। সে দেখল সেই পাখিটি একটি কালো কুকুরে পরিণত হল, আর তার মুখ দিয়ে অনবরত লালা ঝরতে লাগল। কুকুরটি হঠাৎ এক লাফে তার দিকে আসতেই রহমত ভয়ে আতঙ্কে আর্তনাদ করে লাফিয়ে উঠল। তার সারা শরীর কাঁপছিল। সে তার স্ত্রীকে ডেকে তুলে সব ঘটনা বলল। তারপর দোয়া কালাম পড়ে ফু দিয়ে আবার শুয়ে পড়ল। এরকম স্বপ্ন সে কেন দেখল? এর মানেই বা কি? বুঝতে পারল না। এই পাখি, কুকুর এসবই বা দেখার অর্থ কি? কে এই নরপিশাচ যে তার পরিবারের পেছনে লেগেছে? রহমত ঘুমাতে পারছে না। রহমত একটি কথা কিছুতেই বুঝতে পারছিল না। তার সাথে তো কারোরই এমন শত্রুতা নেই। কে এভাবে তার পিছু নেবে? আর মজিদকে সন্দেহ যদিও করেছে, কিন্তু সামান্য জমি বেচতে না চাইলে বলে এমন করবে সে, এটাও মনে হচ্ছে না। তার ছেলেমেয়ে সেদিন খুব অসুস্থ হয়ে পড়ে। আগের মতো আজগুবি সব কথাবার্তা বলতে শুরু করে। এভাবেই একটি সুখী পরিবারে ভয়ানক কালো অধ্যায় নেমে আসে। তার স্ত্রী কোনোভাবেই মেনে নিতে পারছিল না এসব। তারা আল্লাহকে বারবার স্মরণ করছিল আর দোয়া করছিল। যাই হোক, যথারীতি সেই দিন আসরের পর হুজুর এসে তার প্রয়োজনীয় জিনিস নিয়ে বসলেন। সেই বাড়ির উঠোনের মাঝে সিঁদুর আর চন্দন মাটি দিয়ে গোল বৃত্ত এঁকে সেখানে রহমতের মেয়েকে বসালেন। তারপর তার শরীরে জিন হাজিরের জন্য অনেক কিছু পড়তে শুরু করলেন। কোনোভাবেই জিন আসছিল না। অনেক কষ্টে জিনকে হাজির করা গেল। রহমত আগের মেয়ের মধ্যে জিন হাজির করার সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন দেখা গেল। তার সারা শরীর হঠাৎ ভয়ানকভাবে কেঁপে উঠল, চোখগুলো রক্তের মতো লাল হয়ে গেল। সে গম্ভীর পুরুষালী কণ্ঠে বলছে, আমাকে এখানে কেন ডেকেছিস? আমার কাছে কি চাস? হুজুর বললেন, কে তুই? এখানে কি জন্য এসেছিস? এই পরিবারে তো কি কাজ? জিন খুবই ফ্যাকাশে কিন্তু অদ্ভুত গম্ভীর গলায় বিভৎস হাসি হেসে বলল, আমি নিজের ইচ্ছায় আসি নাই, আমাকে আনা হয়েছে। আমাকে এই ছেলে আর এই মেয়ে দিয়ে দেয়ার প্রতিজ্ঞা করা হয়েছে। আমি ওদেরকে নিয়ে যাবই। হুজুর বললেন, দেখ, তোর মতো অনেক জিনকে আমি বোতলবন্দি করেছি, তোকেও করব। ভালোয় ভালোয় সব বল। তখন জিন বিভৎস একটা হাসি হাসল। ভয় দেখাচ্ছিস? এই দেখ। এটা বলে রহমতের মেয়েকে শূন্যে ভাসিয়ে দূরে ছুঁড়ে মারল। হুজুর একটু অপ্রস্তুত হয়ে গেল। পরক্ষণেই সামলে নিয়ে আবার রুকাইয়া করা শুরু করলেন। অনেকক্ষণ ধরে দোয়া দরুদ পড়ার পর সেই জিন বশ হয়ে চলে আসে। আর তখন হুজুর বাধ্য করে জিনকে সব বলার জন্য। তখন জিন বলতে শুরু করে, আমার নাম ইসরাফিল। আমি ঘুল প্রজাতির অন্তর্ভুক্ত একটি জিন। আমি কবরস্থানে থাকি। আমাকে তোদের এলাকার একজন খবিশ লোক এই পরিবারকে ধ্বংস করার জন্য পাঠিয়েছে। আমাকে বলা হয়েছে রহমত আলীর ছেলেমেয়েকে আমাকে দিয়ে দেবে। তার বিনিময়ে আমাকে রহমতের পরিবারকে শেষ করে দিতে হবে। হুজুর জানতে চাইল, কে সে আর কেন এই কাজ করেছে, কেন তোকে পাঠিয়েছে? তখন জিনটি বলল, আমাকে পাঠিয়েছে মজিদ। মজিদ কবরস্থানে একটা ভয়ঙ্কর কালো জাদু করার জন্য আমাকে ডাকে, মন্ত্র পড়ে ডাকে আমাকে, যেন আমি তার খারাপ কাজটা করে দেই। তার কালো জাদুটা এত ভয়ঙ্কর ছিল যে সেটা করার জন্য একটি মেয়ের লাশের প্রয়োজন ছিল। তাই সে কবর থেকে একটা মেয়ের পচাগলা লাশ তুলে জাদু শুরু করে। আর ঠিক তখনই ওই সময় রহমত আলী দেখে ফেলায় মুজিদের কাজ সম্পূর্ণ হতে পারে না। আমি রেগে যাই আর মুজিদকে শর্ত দেই যে আমার দ্বারা এই কাজ হাসিল করা সম্ভব হবে না। করতে হলে একটি ছেলে ও একটি মেয়েকে দিতে হবে তাদের তাজা রক্ত। তখন মুজিদ কৌশলে রহমত আলীর ছেলেমেয়ের কথা আমাকে বলে এবং বলে তাদের রক্ত আমাকে উৎসর্গ করা হবে। কিন্তু তুই মাঝখানে এসে পড়ায় আমার কাজে আবার বাধা পড়ল। তবে আমি নিয়ে যাব ওদের, কেউ রক্ষা করতে পারবে না। এসব শুনে রহমত রাগে দুঃখে কান্না করছিল। তখন হুজুর আরও শক্তিশালী রুকাইয়া করা শুরু করায় মুজিদের পাঠানো জিন একদম দুর্বল হয়ে গেল। তখন হুজুর জানতে চাইল, কি করলে সে যাবে আর কি করলে এ জাদু নষ্ট হবে? জিন বলল, 7টি কালো কবুতরের বাচ্চা 7টি নতুন ছুরি দিয়ে একসাথে জবাই করতে হবে। আর জবাইটা এমন 7 জন অবিবাহিত যুবককে দিয়ে করাতে হবে যারা তাদের পরিবারের প্রথম সন্তান, অর্থাৎ পরিবারের বড় ছেলে।
কবুতরের রক্ত যেন মাটিতে না পড়ে সেজন্য 7টি মাটির হাঁড়িতে রক্ত ফেলতে হবে। তারপর সেই রক্ত রাখা হাঁড়ি লাল কাপড় দিয়ে মুড়িয়ে ফজরের আগে কবরস্থানে পুঁতে দিয়ে আসতে হবে। এই জাদু তাহলেই কেটে যাবে। এর কোনো বিপরীত হলে এই ছেলেমেয়েকে বাঁচানো যাবে না। এই বলে জিনটি চলে যায় আর হুজুর জিনের কথা মতো সব ব্যবস্থা করার জন্য রহমতকে বলে। আল্লাহর অশেষ রহমতের সব জিনিস যা যা জিন বলেছিল ওই রাতেই জোগাড় হয়ে যায়, আর সব কাজ শেষ হয় সফলভাবেই। গ্রামবাসীরা সবাই জিনের কথা শুনে মজিদ মিয়াকে মেরে গ্রাম থেকে তাড়াতে গিয়েছিল, কিন্তু গিয়ে দেখে কেউ নেই। তারপর সবাই তার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে ঘরের চিহ্ন নিশ্চিহ্ন করে দেয়। রহমত আলীর পরিবারের আর কোনো সমস্যা হয়নি। মজিদ মিয়াকে সেদিনের পর আর ওই গ্রামে দেখা যায়নি। তারপর চাচা আমাকে আরও কিছু প্রশ্নের জবাব দিয়েছিল, যেমন রহমতের জন্য মজিদ মিয়ার কাজে সেদিন বাধা পড়েছিল, তার জাদু নষ্ট হয়ে গিয়েছিল। এরপর সে হঠাৎ জমি নিতে কেন চাইল। তখন চাচা বলেছিল এখানে মজিদ মিয়া আসলে রহমত আলীর ওই জমিটুকু নিতে চেয়েছিল, কারণ জমিটা ছিল কবরস্থানের পাশে, আর নতুন কোনো লাশ দাফন করলে সে কালো জাদু করার জন্য সহজেই সেই লাশ তুলে তার কাজ চালিয়ে যেতে পারবে। কিন্তু রহমত আলী সেটা দিতে না চাইলে রাগের বশবর্তী হয়ে তার এত বড় ক্ষতি করার সিদ্ধান্ত নেয়, জিন পাঠিয়ে তার পরিবারকে ধ্বংস করে ফেলতে চায়। তারপর চাচা দম নিয়ে তার ঘটনা শেষ করলেন। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:12 বাজে। আমি হতবম্ব হয়ে শুনছিলাম চাচার কথা। জানি না কতটা ভয়ের ছিল, তবে আমার কাছে বেশ ভয়ের ঘটনাই মনে হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা ও রাসেল ভাই, ঘটনা এখানেই শেষ, কিন্তু ঘটনার সবথেকে বড় রহস্য ও টুইস্ট এখনও বাকি। এটা হয়তো কেউ কল্পনাও করবে না। সব কথা শেষ করে চাচা যখন উঠে যাচ্ছিল, তখন আমি চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা, আপনি এই ঘটনা কিভাবে পেলেন, কিভাবে শুনেছিলেন, কি ভাবছেন, কে এই চাচা, কে হতে পারেন উনি? বিদায় মুহূর্তে চাচা আমার প্রশ্ন শুনে যে উত্তর দিলেন, তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। চাচা মুচকি হেসে বললেন, বাবু, আমার নাম মুজিদ, আর আমার সাথে থাকা যিনি আমাকে ওই সময় সব খবর এনে দিত, তার সাদা দাড়ির মাঝখানেই হলদেকা দাঁতের সেই চকচক করতে থাকা হাসিটা আমাকে অন্য জগতে নিয়ে গিয়েছিল। আমি শুধু দেখলাম সে অদ্ভুতভাবে একটি রহস্যমাগা হাসি এসে চলে গেল। আমি নিষ্পলক দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখছিলাম। এই ছিল চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা। ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা এত ধৈর্য নিয়ে এই ঘটনা শোনার জন্য। এই মজিদ চাচাকে আমি আবার পেয়েছিলাম। উনি 1 বছর হারিয়ে গিয়েছিলেন, তখন তিনি অনেক ঘটনার সাক্ষী ও নিজেও লোভের বশবর্তী হয়ে অনেক খারাপ কাজ করেছেন। এই ঘটনা সিলেক্টেড হলে দয়া করে জানাবেন, তাহলে আমি পরবর্তী ঘটনাগুলো লিখতে উৎসাহ পাব। না হলে সেটাও জানাবেন। আমার জন্য দোয়া করবেন। ভূতম্বলী.com-এর প্রাণ আমাদের সবার প্রিয় রাসেল ভাই সহ ভূতম্বলী টিম মেম্বারদের অনেক ভালোবাসা, দোয়া ও শ্রদ্ধা। আমি সজীব সারিয়াল আজ বিদায় নিচ্ছি। আবার হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে এই ঘটনার লিঙ্কটি শেয়ার করুন আপনার বন্ধুর সাথে, আপনার প্রিয়জনদের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি খেলবে? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাব। ভূতাম্বলী উইথ রাসেল ওয়েলকাম ব্যাক। নতুন একটা ঘটনা নিয়ে আবারও হাজির হয়েছি। তার আগে জানাই, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আজকের ঘটনাটি যদি ভালো লাগে, একটি ঘটনাও যদি ভালো লাগে, তাহলে সেটা শেয়ার করুন আপনার বন্ধুর সাথে। তাহলে আরও বেশি মানুষ জানতে পারবেন ভূতম্বলী.com সম্পর্কে, আরও বেশি মানুষ শুনতে পারবেন আমাদের। চলে যাচ্ছি ঘটনায়, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই। নতুন করে বলার কিছু নেই, শুধু এটুকু জানি যে আপনি সবসময় ভালোর দলে থাকেন। আজ আমি যে ঘটনাটি সম্পর্কে বলবো সেটা একদম সত্য ঘটনা, যেটা আমার নিজ এলাকায় ঘটেছিল আজ থেকে 27 বছর আগে। সময়টা ছিল 1998। বলে রাখা ভালো, আমার বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দুয়াজানি গ্রামে। ঘটনাটি যে একদম সত্যি তার প্রমাণস্বরূপ আপনি আমাদের এলাকার মুরব্বীদের থেকেও খোঁজ নিতে পারেন। এখানে খুব সংক্ষিপ্ত আকারে আমার পরিচয় দেই। আমি মোহাম্মদ আসিফ দীপু, বয়স 31, বর্তমানে একটি ব্যাংকে চাকরি করছি। চলে যাচ্ছি ঘটনায়। যেহেতু সালটা 1998, সুতরাং সবারই জানার কথা ওই সালে ভয়াবহ বন্যা হয় সারা দেশে। আমাদের গ্রামের রাস্তাঘাটের বেহাল অবস্থা ছিল সেই সময়। গ্রামের মাঝ দিয়ে একটি খাল বয়ে গেছে। মানুষের যাতায়াতের সমস্যা সমাধানের জন্য একটি ব্রিজ নির্মাণের কাজ চলছিল, যার বর্তমান প্রচলিত নাম কেইতার ভাঙ্গা ব্রিজ। নির্মাণের কাজ খুব সুন্দরভাবেই হচ্ছিল, কিন্তু বিপত্তিটা সৃষ্টি হয় এক রবিবার হাটের দিনে। হাট শেষে প্রতিদিনের মতো সারাদিন ব্যবসা করার পর সন্ধ্যার দিকে বাড়ির দিকে রওনা দিয়েছেন মোহাম্মদ কুতুবুদ্দিন। কুতুবুদ্দিনের নামের সাথে মিল রেখে ওই ব্রিজের নাম করা হয়েছিল। ওনাদের বাড়িটা ছিল ঠিক খালের পাশেই, আর সেই নির্মাণাধীন ব্রিজ সংলগ্ন।
সেই সময় রাস্তাঘাট তেমন ভালো না থাকায় ওনাদের বাড়িতে যেতে হতো সেই খালের পাড় দিয়েই। উনি প্রতিদিনের মতো সেই খালের পাড় দিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেখানেই শুরু হয় এক নতুন ঘটনা। আমাদের গ্রামের কিছু অসাধু মানুষ প্রায়ই খালের পাড়ে জুয়া খেলার আড্ডায় মেতে থাকত, সাথে নেশাদ্রব্য সেবন করত। কুতুবুদ্দিন সেখান দিয়ে যাওয়ার সময় দেখা হয়ে যায় সেই লোকগুলোর সাথে যারা সেখানে জুয়া খেলছিল। কুতুবুদ্দিন তাদের উদ্দেশ্য বুঝে ফেলেছিল এবং সেখান থেকে উঠে যেতে বলেছিল, কিন্তু তারা নারাজ। কথা কাটাকাটির এক পর্যায়ে সেই লোকগুলোর সাথে কুতুব কাকার ধস্তাধস্তি হয় এবং তাদের মধ্যেই একজন তার গলায় গামছা পেঁচিয়ে ধরে, আধমরা অবস্থায় ফেলে রাখে। অবস্থা খারাপ বুঝতে পেলে তাদের দলেরই একজন লাথি দিয়ে কুতুব কাকাকে পানিতে ফেলে দেয়। দুর্বল আর আধমরা অবস্থায় থাকার কারণে কুতুব মিয়া সেখান থেকে আর উঠতে পারেননি। পানিতে হাবুডুবু খেতে খেতে সেখানেই তলিয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুতুব কাকার লাশটা তারা সেভাবেই রেখে তার মালামাল আর টাকাগুলো নিয়ে সেদিনের মতো সেখান থেকে চলে যায়। পরের দিন থানায় মিসিং ডায়েরি করা হলে পুলিশ ইনভেস্টিগেশনে এসে কিছু খুঁজে পায় না, কিংবা তারপরে বেশ ২৫ দিনের মধ্যেও কোনো ক্লু পায় না। মূলত কুতুব কাকার লাশটা কচুরিপানার মাঝে আটকে গিয়েছিল। খালটা মোটামুটি প্রশস্ত হওয়ায় কেউ কোনো গন্ধও পায়নি। তার কিছুদিন পর অবশ্য পুলিশ সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে ওই আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরই মধ্যে শুরু হয় তুলকালাম। এক রাতে মানিক সওদাগর নামের এক লোক বোয়াল মাছ শিকারের আশায় সেই খালে বড়শি ফেলে। রাত আনুমানিক ১:৩০। প্রায় ৫-৬ মিনিট পরে তার বড়শিতে অনেক শক্তিশালী একটা মাছ আটকায় এবং তিনি সেটাকে কৌশলে কাছে আনার চেষ্টা করেন, কিন্তু মাছটা প্রায় আধ ঘন্টা পর পাড়ে ঘেঁষে এবং মানিক নামের লোকটি হ্যারিকেনের আলোতে যা দেখতে পান তা শুনে যে কেউ ভয়ে শিউরে উঠবে। তিনি দেখতে পান যে তিনি যেটা টেনে এনেছেন সেটা মূলত মাছ নয়, সেটা ছিল দিব্যি কুতুব মিয়ার সতেজ লাশের মুখে আটকানো বড়শি। তিনি আরও দেখতে পান কুতুব মিয়ার শরীর একদম অক্ষত, দেখে মনে হচ্ছে ১ ঘন্টা আগে পালিতে পড়ে মারা গেছে, কিন্তু চোখ দুটা দেখে মনে হচ্ছিল কেউ একজন ছুরি দিয়ে থেতলে দিয়েছে সেগুলো। আর গলায় লাল দাগ। তিনি ভাবছিলেন কুতুব মিয়া আনুমানিক ১ মাস আগে মারা গিয়েছে, আর ওনার পচা লাশও শনাক্ত করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এটা কি? এসব দেখে তিনি নিজেকে আর ঠিক রাখতে পারেননি। তখনই এক দৌড়ে বাড়িতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান এবং ২ দিন প্রচণ্ড জ্বরে ভুগে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার দেয়া বর্ণনা শুনে গ্রামে হইচই পড়ে যায়। মানুষ প্রায় রাতের বেলায় খালের পাশে কুতুব মিয়ার কান্নার আওয়াজ শুনতে পেতে শুরু করে। এমন অবস্থায় সন্ধ্যার পর কেউ খালের পাশ দিয়ে আর যায় না। খালের আশেপাশের মানুষেরা কুতুব মিয়াকে স্বপ্নে দেখতে শুরু করে, কিন্তু সবার স্বপ্নের বর্ণনা একই ছিল। তারা বলতো কুতুব মিয়া তাদের স্বপ্নে আসেন পেছন দিক হয়ে হাঁটতে হাঁটতে এবং গলায় একটি গামছা পেঁচিয়ে। কাছে আসতে নাকি প্রচণ্ড গন্ধ লাগে নাকে, আর কাছে আসতে আসতে ১ হাত দূরে পেছন ফিরেই শুধু কান্না করতে থাকেন, কিছু বলতেন না। এভাবেই গ্রামের মধ্যে ভয় বিরাজ করতে থাকে। হঠাৎ এক সকালে শোনা যায় গ্রামের নির্মাণাধীন ব্রিজের শক্তভাবে দাঁড়িয়ে থাকা পিলার ভেঙে পড়েছে। প্রায় ২ বার সে পিলার পুনরায় স্থাপন করার চেষ্টা করা হলেও সেটা সকালে ভেঙে পড়ে থাকে খালের মাঝে। সবার ধারণা ছিল এটা কুতুব মিয়ার অতৃপ্ত আত্মার কাজ। বন্যার পানি অনেকটা কমে যাওয়ার পর ব্রিজের শ্রমিকরা পিলারের দুপাশে বাঁধ দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করে, কিন্তু পরদিন তার ঠিক থাকে না। দেখলে মনে হয় কে যেন সেই বাঁধ ইচ্ছে করে ভেঙে দিয়েছে। বিষয়টা নিয়ে হইচই পড়ে গেলে এলাকার সাহসী ৩-৪ জন যুবক ওই বাঁধের পাহারা দেওয়ার দায়িত্ব নেন এবং যেমন কথা তেমন কাজ। পরদিন যুবকেরা সেই বাঁধের পাশে কয়েকটি হ্যারিকেন নিয়ে পাহারা দিচ্ছিলেন। রাত আনুমানিক ২টা অবধি সবকিছু স্বাভাবিক থাকলেও ঘটে বিপত্তি। কিচ্ছু হবে না ভেবে আবুল, রফিক আর আয়নাল হ্যারিকেন পাশে রেখেই ঘুমিয়ে পড়ে, আর দুলালের রাত জাগার অভ্যেস থাকায় সে জেগে থাকে আর এপাশ ওপাশ করে হ্যারিকেন নিয়ে পাহারা দেয়। হঠাৎ সে খেয়াল করে বাঁধের দড়িগুলো কেমন যেন মরমর করছে। মনে হচ্ছিল যেন কেউ খুব শক্তি দিয়ে দড়িগুলোকে টানছে। এটা দেখে সে ভাবছিল কোনো অসাধু লোক আজকেও এসেছে বাঁধ ভাঙার জন্য। তাই দুলাল খুব তাড়াতাড়ি করে হ্যারিকেন নিয়ে সেখানে এগিয়ে যায় এবং গিয়ে কাউকেই দেখতে পায় না। সব কিছু ঠিকঠাক থাকলেও সে বাঁধের মাটির দিকে তাকিয়ে দেখতে পায় পানির ঠিক উপরেই কিছু মাটি সরে গিয়েছে। সে বিষয়টাকে তেমন পাত্তা না দিয়ে তার ঘুমন্ত সঙ্গীতের কাছে যায়, কিন্তু আবারও শুরু হয় সেই মর্মর শব্দ। এবার সে কিছুটা রাগীভাবে বাঁধের দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে যা দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় আনুমানিক ৩৫-৪০ কেজি ওজনের একটি বোয়াল মাছ সেই বাঁধে সজোরে ধাক্কা দিচ্ছে, আর বোয়াল মাছের চোখগুলো ছিল রক্তের মতো লাল, অস্বাভাবিক বড়, আর চোয়ালে একটি বড় গামছা অনেক শক্তভাবে বাঁধা। এটা দেখার সাথে সাথে সে জোরে একটা চিৎকার দেয় আর পেছন ফিরে দৌড় দেয়। পেছন ঘুরে দৌড় দেওয়ার সময় সে হঠাৎ কিছু একটার সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই সে চমকে গিয়ে মাটির দিকে তাকাতেই দেখতে পায় এটা সেই কুতুব মিয়ার লাশ, সেটা কিনা ওই সরু রাস্তায় আড়াআড়িভাবে পড়ে আছে।
আর লাশের গলায় একটা লাল গামছা শক্ত করে বাঁধা, কিন্তু তার ওপাশে কোনো মাথা ছিল না আর গলা দিয়ে তাজা রক্ত বের হচ্ছিল। ততক্ষণে তার সঙ্গীরা ঘুম থেকে উঠে দৌড়ে তার দিকে আসছিল। দুলাল মিয়ার শরীর আর মুখ কোনোটাই তখন কাজ করছিল না, কারণ এমন ভয়ঙ্কর কিছু যে কারো সাথে ঘটতে পারে তা তার ধারণাই ছিল না। তার বন্ধুরা কাছাকাছি আসার মুহূর্তে একটি চোখের পলকে সেই লাশ হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। ওই অবস্থায় তার বন্ধুরা তাকে বাড়িতে নিয়ে যায় এবং তার নাক মুখ দিয়ে অনবরত রক্ত পড়ছিল। অবস্থা বেহাল দেখে পরিবারের সবাই রাত আনুমানিক ৩টার দিকে তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় এবং রাস্তাতেই তার মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা জানায় সে ব্রেনস্ট্রোক করে মারা গেছে। এর দুদিন পর ব্রিজ নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার প্রায় লসে পড়ে যাচ্ছিলেন তখন, কারণ অনেকবার বাঁধ ভেঙে গিয়েছে, বড় বড় পিলারগুলো দিনে দিনে ভেঙে পড়ছে। একদিন হঠাৎ ওই ঠিকাদারে কবিরাজের কাছে গিয়ে সব খুলে বলেন এবং কবিরাজ ওই স্থান দর্শন করতে চাইলে তাকে ব্রিজের কাছে নিয়ে আসা হয়। কিছুক্ষণ একাইটা মুখ দিয়ে বিড়বিড় করে কিছু একটা পড়েন তিনি। আগামী সোমবার অমাবস্যার রাতে সেই খালের পাশে ধ্যান করবেন বলে জানান এবং তার পালিত জিনদের মাধ্যমে এই সমস্যার সমাধানও নাকি করবেন। তার কথা মতো সোমবার রাতে তাকে ১ কলস ভর্তি গাভীর দুধ ও একটি মরা শিং মাছ এনে দেয়া হয়। রাত তখন ২টা বাজে সম্ভবত। কবিরাজ তার ধ্যান শেষ করে জানালেন এই সমস্যার সমাধান শেষ করার একমাত্র উপায় ২টি পাঠা, ২টি সাদা মোরগ ও একটি রামছাগল এনে মাঝরাতে বলে দিতে হবে। একটি পাত্রে সবগুলো রক্ত সংগ্রহ করতে হবে। তার কথা মতো ঠিকাদার রাজি হয়ে যান এবং একদিন রাত আনুমানিক ১টার সময় ওই কবিরাজ ও তার শিষ্যরা মিলে ব্রিজের পাশে পানির কাছে সবগুলো ছাগল আর মোরগের বলি দেন এবং সব রক্তগুলো সেই পানিতে ফেলে দেন। কাজ সম্পন্ন হওয়ার পর কবিরাজ ও তার শিষ্য সোজা হেঁটে আসেন আর সাথে থাকা কয়েকজন মানুষকেও পেছনে ফিরে তাকাতে নিষেধ করেন। এরপর থেকে সবকিছু প্রায় স্বাভাবিক হতে থাকে এবং ব্রিজের কাজটিও চলমান হয় কোনো সমস্যা ছাড়াই। কবিরাজ বলেছিলেন এই খালে অনেক আগে থেকে একটি বদ স্বভাবের মেছো জিন থাকত। বয়স বেশি হয়ে যাওয়াতে সে কোনো কিছু করতে পারত না, কিন্তু হঠাৎ করেই কুতুবুদ্দিনের অতৃপ্ত আত্মাকে পেয়ে ওই আত্মায় ঢুকে পড়ে এবং এইসব কাজ এতদিন চালিয়ে যাচ্ছিল। এর জন্যই মাঝে মাঝে কুতুবুদ্দিনের কান্নার আওয়াজ পাওয়া যায়, আর কখনো বড় বোয়াল মাছের রূপেও তাকে দেখা যায়। ওই কবিরাজ তার জিনদের মাধ্যমে জানতে পেরেছিলেন যে কুতুব কাকার আত্মা যে জিন ভর করেছিল সেই জিন ছিল অনেক আগেকার এক জমিদার বাড়ির পোষা জিন। সেই জিনটি পশু পাখির রক্ত খেতে অনেক পছন্দ করত, কিন্তু সেই জমিদার তা খেতে দিত না, তাই সেই জিনটি অতৃপ্তভাবে এসে এই খালে বসবাস করতে শুরু করে। তা যাই হোক রাসেল ভাই, এরপর ওই খালে ভয়ঙ্কর কিছু না ঘটলেও মাঝে মাঝে নাকি খালের পাশ দিয়ে আজও কুতুবুদ্দিনকে দেখা যায়। শোনা যায় কুতুবুদ্দিন নাকি মাঝে মাঝে রাতে হেঁটে হেঁটে দক্ষিণ দিক থেকে আসে উত্তর দিকে চলে যায়। যাই হোক, এই ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করতে বলেছেন এবং তিনি লিখেছেন, বিশ্বাস আর অবিশ্বাস শুধুমাত্র শ্রোতাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যথেষ্ট প্রমাণ আমার এলাকায় খোঁজ নিলেই পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে চমৎকারী ঘটনাটি আমাদের উপহার দেওয়ার জন্য। আশা করছি এই ঘটনাটি যারা শুনেছেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি খেলবে? ইউ উইল নেভার বি অ্যালোন। ভূত। দ্য ফিয়ার রিটার্নস উইথ রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি চলে যেতে চাই একটি অডিও ক্লিপে। আশা করছি আপনারা এনজয় করবেন, কারণ অডিও ক্লিপগুলো আমরা এখন খুব বেশি রকমের বাছাই করে নিচ্ছি। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করি। চলুন শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না। আজকে আমি যে ঘটনাটি লিসেনারদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি, এই ঘটনাটি উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার প্রাচীন গৌড়ের রাজধানী সোনা মসজিদের লাগোয়ায় কোন একটি গ্রামের ঘটনা। এই ঘটনাটি আমাদের গ্রামের একটা বড় একটা বংশ আছে, বংশের ঘটনা। এই ঘটনাটি রিলেটেড ঘটনা। তো আমাদের গ্রামের প্রায় ৭০% সেই পরিবারটির মানে সদস্যদের, তাদের বিশাল জনগোষ্ঠীর একটা বংশ। তো তাদের বংশের একটা প্রবাদ আছে, তাদেরকে পাগলা বংশ বলা হয়। এই ঘটনাটি শোনার পরে বুঝতে পারবেন যে কেন তাদেরকে পাগলা বংশ বলা হয়। এই ঘটনাটি যুদ্ধের আগের ঘটনা এবং সে একজন বড় কর্তা ছিলেন, তার নাম নঈমুদ্দিন হাজী সাহেব। তো নঈমুদ্দিন হাজী সাহেব তাদের মানে জমি মাটির উপরে প্রায় ৬-৭টি বৈশাখী আমের গাছ ছিল। তো এই বৈশাখী আমটি বৈশাখ মাসেই মূলত পাকে, আর এই আমটি অনেক দেখতে সুন্দর ও সিঁদুর মানে সিনুর লাগা আম, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলে সিনুর লাগা আম। তো তিনি তাদের মানে দফদার বলতে আমাদের গ্রামের ভাষায় দফদার বলে, দফদারও বলতে
বংশে মানে তাদের জমি জায়গা দেখাশোনা করার জন্য এই প্রধান যে লোকগুলা থাকে তাদেরকে দফদার বলা হয়। তো তার বেশ কয়েকটি দফদার নিয়ে সে বৈশাখী আম সংগ্রহ করতে তারা যায়। তো এই বৈশাখী আমের গাছটি তাদের মানে সেই সময় এই জায়গাটিতে অনেক বন জঙ্গল ছিল। আর সে সময় ভূত এবং বা জিন পরি বলেন ও জন্তু জানোয়ারের হচ্ছে যে হিংস্র প্রাণীর মানে ভয় থাকতো, বিশেষ করে বানর, বাঘ, তারপরে বানরের বেশ কয়েকটি প্রজাতি, এগুলার ভয় ছিল খুব বেশি। এবং মানে জিনের পরি তো ভয় আছেই। তো তারা লাঠি সোঁটা নিয়ে মানে প্রোটেকশনের জন্য তারা হচ্ছে যে বৈশাখী আম সংগ্রহ করতে যায়। তো তাদের ওইখানে একটা বড় একটা মাচা তৈরি করে দেওয়া হয় সেই নঈমুদ্দিন হাজী সাহেবের জন্য। তো তিনি ওই আমগুলো সংগ্রহ করে তাকে দেওয়া হয় এবং তিনি মাচার উপরে নিয়ে বসে থাকেন। তো পরক্ষণেই লক্ষ্য করেন যে ওনার পাশে বামন একটি ছেলে মানে নিচ থেকে আম চাইছে, ও কোনো শব্দ করছে না, শুধু ইশারা করে মানে আম চাইছে। তো তিনি ২টি আম তার দিকে উপর থেকে ছুঁড়ে দেয় এবং সেই ছেলেটি আম নিয়ে চলে যায়। এর বেশ কিছুদিন পরে তারা আবার তার বেশ কয়েকজন দফদার নিয়ে সেই বৈশাখী আম সংগ্রহ করতে যায় এবং তিনি লক্ষ্য করেন যে কিছু দূরে একজন আলখাল্লা পড়া একজন মানে খুব সদর্শন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, সাদা টুপি জাতীয় একটা মাথায় আছে। তো তিনি তাকে ডাকছে এবং তার সাথে সেই ছেলেটি, বামন ছেলেটি মানে তার সাথে আছে। তো তিনি ডাকছে যেহেতু তিনি নিচ থেকে নেমে যান এবং যাওয়ার পরে তাকে বলা হয় যে আপনাদের গাছের আম হচ্ছে যে আমার ছেলে খেয়েছে, তো তার খুব ভালো লেগেছে। তো আপনি হচ্ছে যে আমাদেরকে যদি আমার ছেলের হচ্ছে বিয়ের সামনে, তো আপনি যদি আমাদেরকে কিছু আম দিতেন তাহলে আমরা বিয়ের অনুষ্ঠানে সেই আমগুলো হচ্ছে যে বরযাত্রী জমাজে মানে বিলিয়ে দিতেন বা বরযাত্রীদের খাওয়াতেন এই রিকোয়েস্ট করার জন্য। তো তার খুব মানে হয় যে মায়া হয় যে যেহেতু তার গাছের আম তিনি জন্তু জানোয়ার পশু পাখিতে বেশিরভাগ নষ্ট করে। তো তিনি বলেন যে ঠিক আছে আপনারা আপনারা পারতে পারেন। তো তাদেরকে পারার অনুমতি দেয় এবং সেই লোকটি তার এরূপ ব্যবহারে খুশি হয়ে তিনি বলেন যে আমাদের যে সামনের সপ্তাহে আমার ছেলের বিয়ে, তো আপনি এশান নামাজের পরে আপনি মসজিদ থেকে বের হলে আমাদের এখান থেকে কয়েকজন লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে। তো আপনি আমাদের বিয়েতে চাইলে হাজির হতে পারেন বা হাজির হলে আমরা খুব খুশি হব। তো তিনি বলেন যে ঠিক আছে, যেহেতু বিয়ের দাওয়াত দিয়েছে তিনি এক প্রকার সম্মতি জানায়, তিনি বিদায় নিয়ে আসেন। তো তিনি তার মানে সেদিনের মতো আম সংগ্রহ করে চলে যান এবং দফদার নিজের মন মতো আম সংগ্রহ করে রওনা দেন। ঠিক তার ১ সপ্তাহ পরে তিনি মসজিদ থেকে বের হওয়ার পরে লক্ষ্য করেন যে কয়েকজন লোক মানে হাতে ওই বর্ষা জাতীয় যে তীর ধনুক মানে মানে বড় একটা লাঠির আগালে হচ্ছে যে তীরের মতো লাগা, এরকম হচ্ছে যে আগের যুগে যে প্রহরীদের হাতে ছিল। তো হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা করার জন্য বা নিজেকে প্রোটেকশন করার জন্য এগুলো সেই যুগে ব্যবহার করতে মানে ধনুকের মতো, যে যদি জন্তু জানোয়ার আসে সেগুলো দিয়ে আক্রমণ করার আগে সেটা দিয়ে প্রতিহত করতে পারে আর কি। তো তিনি বলেন যে এরকম আপনাকে যিনি দাওয়াত দিয়েছিলেন আমাদের সর্দার সাহেব, তো ওনার ছেলের বিয়ে, তাই আপনাকে আমরা নিতে এসেছি। তো তিনি বলেন যে আমি বাসায় যাই, বাসায় গিয়ে আমি হচ্ছে যে ওনাদের বিয়ের জন্য এরকম কিছু মিঠাই মানে মিষ্টি যেটাকে বলে মিষ্টি হচ্ছে যে আমি নিয়েছি, তো হচ্ছে যে আমি সেগুলো নিয়ে আসি বাসা থেকে। তো তিনি বাসা থেকে বের হন এবং তাদের সাথে হাঁটা দেন। তো তিনি তাদের সাথে হাঁটা দেন। তো হাঁটতে হাঁটতে তিনি ঠিক তাদের যেই জমির শেষ প্রান্তে সেখানে একটা বটের গাছ ছিল। সেই বটের গাছের কাছে যেতে যেতে তিনি লক্ষ্য করেন যে মানে সেখানে অনেক মানুষ, অনেক মেয়ে মানুষ, ছেলে মানুষ, অনেক বয়স্ক মানুষও আছে তাদের মধ্যে। তো খুব ধুমধাম করে একটা বিয়ে চলছে। তো দূর থেকে একটু কাছে গিয়ে লক্ষ্য করেন
তো তিনি সেখানে গিয়ে উপস্থিত হতেই সেই মানে বৃদ্ধ বয়স্ক লোকটি তিনি তার সামনে এসে হাজির হন এবং তার লম্বা একটা সালাম দিয়ে তাকে আপ্যায়ন করেন। তো তাকে একটি মাটির, না সরি হচ্ছে যে ওই খাটলা, মানে দড়ির খাটলা, যে দড়ির খাটলাতে মানে খাটের দড়ি দিয়ে যে খাট বানানো হয় ছোট বসার জন্য, সেরকম একটা খাটের পিনে তাকে বসতে দেওয়া হয়। তিনি ওখানে বসেন এবং তাৎক্ষণিক তার সামনে অনেক নিত্য নতুন হচ্ছে যে খাবার তাকে এনে দেওয়া হয়। এবং তিনি লক্ষ্য করেন যে সেই বট গাছ জুড়ে মানে এত রাতের মধ্যে সে সময় তো ইলেকট্রিসিটি ছিল না, হ্যাঁ, চাক, তারপরে হচ্ছে যে মশাল, জেরাগ, এইসব লন্ঠন, এগুলো প্রচলন, ব্যবহারের প্রচলন সব সময় সে সময় ছিল, কিন্তু ইলেকট্রিসিটি সেই সময় ছিল না। তো তিনি লক্ষ্য করেন যে অদ্ভুত ভাবে সে জায়গাটি খুব আলোকিত হয়ে আছে, মানে এমন ভাবে আলোকিত হয়ে আছে মানে দিনের মতো চকচক করছে সব। কিন্তু তিনি লক্ষ্য করেন যে সেখানে অনেক মানুষ, এখানে গাছের গোড়ায় হচ্ছে যে একজন বর একজন কনে বসে আছেন এবং সেই বরটি বামন টাইপের এবং মেয়েটি সে বামন টাইপের, কিন্তু মেয়েটির চুল তার পাশ দিয়ে মানে যেখানে বসে আছেন বসার থেকেও মানে এত চুল যে মাটিতে গোছা হয়ে হচ্ছে যে পড়ে আছে, মানে এত বড় চুল। সে ছেলেটিও বসে আছে এবং তাদের পাশে মানে অনেক গ্যাঞ্জাম চিল্লাচামচি এরকম তো আছে, বিয়ে বাড়ি একটা আমেজ যেরকম থাকে তার চাইতেও বেশি। তো যে যার পাত্রে যে যার মতো খাচ্ছে, মেয়েরা অনেক রান্না করছে, কেউ বাসন গোছাচ্ছে, মানে যে যার মতো কাজে ব্যস্ত, তার দিকে তার কোনো লক্ষ্য নেই। তিনি যে এখানে এসেছেন তার দিকে তার কোনো লক্ষ্য নেই, যে যার মতো আনন্দ উল্লাস করছেন। এবং বরকনের পাশে অদ্ভুত ভাষায় যেরকম মানে গ্রামের বিয়েতে বা সাতাল ছাতালদের বিয়েতে যেরকম মানে গীত গাওয়া হয় বা এক প্রকার গান যেগুলো মানে বলে মানুষেরা, ইন্নি গলায় বলা হয়, বলছে এরকম একটা গীত গাইছে, আর পাশে ঢোল তবলা বাজছে। তো তার কাছে বিষয়টি খুব অদ্ভুত লাগে এবং তিনি লক্ষ্য করেন যে কয়েকজন ছেলে মেয়ে হচ্ছে যে খেলাধুলা করছে, কিন্তু খেলাধুলা করতে করতে ছেলেমেয়েরা খেলাধুলা করতে করতে পড়ে না, পড়ে যায়, কেউ হয়তো পড়ে যায় খেলতে খেলতে, ছোট বাচ্চারা। তো তিনি লক্ষ্য করেন যে বাচ্চাগুলো পড়ে যাচ্ছে, সে বাচ্চাগুলো পড়ার পরে মানে কিরকম যেন ভ্যানিশ হয়ে যাচ্ছে, আবার কোন দিক থেকে সেই বাচ্চাটি আবার এসে হাজির হচ্ছে, এরকম কেউ কাউকে ধরতে যাচ্ছে তখন সে আবার ভ্যানিশ হচ্ছে। তো তখন তার কাছে খটকা লাগে যে এরকম তো বিয়ে সে কোনো মানে কোনোদিন দেখেনি বা কোনোদিন শুনেও নি। তখন তিনি বুঝতে পারেন যে তিনি অস্বাভাবিক একটি বিয়ের অনুষ্ঠানে বা অস্বাভাবিক একটা মানে জায়গায় এসে তিনি উপস্থিত হয়েছেন এবং তার ভিতরে অনেক ভয় কাজ করে এবং তিনি মানে এক প্রকার মানে কি করবেন বুঝে উঠতে পারে না যে এই সময় আমার কি করা উচিত, পালাবো না কি করব। তো এরকম কথা চিন্তা করতে করতে বসে আল্লাহর নাম নিতে থাকে। তিনি একজন ধার্মিক, নামাজি ও দয়ালু ব্যক্তি ছিলেন এবং তাদের অনেক ধনসম্পত্তি ছিল, অনেক দূর দূরান্তে তাদের ধন সম্পত্তি। তো তিনি মানে এরকম চিন্তা করতে করতে সেই বয়স্ক আলখাল্লা পড়া লোকটি তার সামনে এসে হাজির হয় এবং তাকে আশ্বস্ত করেন যে আপনি ভয় পাওয়ার কিছু নেই। আমরা আপনার এই বটের গাছে, আপনাদের এই যে মাটির এই যে বটের গাছেই আমরা হচ্ছে যে এখানে বসবাস করি। এখানে আমাদের একটা মানে পুরো পাড়া, মানে পাড়া বলতে তাদের একটা মহল্লাই, মানে জিনেদের ভাষা একটা মানে পাড়া, একটা মহল্লা একটা তাদের। তো এখানে আমরা অনেক জিনের পরিবার আমাদের এখানে বসবাস, আপনাদের এই গাছেই আমরা থাকি। তো তার জন্য খুব মানে কৃতজ্ঞ, মানে তিনি যে আমগুলা দিয়েছেন এবং তাদের মানে বিয়েতে যে মিষ্টি নিয়ে হাজির হয়েছেন, এই জন্য সে খুব কৃতজ্ঞ জানায় এবং তার ব্যবহারে তারা খুব সন্তুষ্ট হয়েছে। এবং তিনি তাকে আশ্বস্ত করেন যে আপনি ভয় পাবেন না, আপনার কোনো কিছুই হবে না। এবং তাকেও বলেন যে আমরা যেহেতু আপনাদের মানে গাছে থাকি, সেহেতু আপনাদের ৫ পিঁড়ি মানে ৫টা পিঁড়ি পর্যন্ত আমরা আপনাদেরকে হেফাজত করব, রক্ষা করব। কী রকম রক্ষা করব? জিন, তারপরে জিন পরি এগুলো তো আছেই, তারপরে চোর ডাকাত, মানে তাদের কোনো ক্ষতি হতে দিবে না তাদের বংশের, মানে পুরো বংশের, নূরুদ্দিন হাজী সাহেবের পুরো বংশের। তারা সেই জিনের পরিবার বা বংশ, তারা বলে যে আমরা ৫ পিঁড়ি পর্যন্ত যে, তো ৫ পিঁড়ি বলতে কি কোনটাকে বোঝাচ্ছে আপনাদেরকে ভেঙে বোঝাই। ৫ পিঁড়ি বলতে নঈমুদ্দিন হাজী সাহেব আছেন এবং তার বংশের তার পরবর্তী যে পুত্র সন্তান আসবেন সে একজন, মানে উনি নঈমুদ্দিন হাজী সাহেব মারা যাওয়ার পরে তার পুত্র সন্তান যিনি থাকবেন বড়, তিনি এক পিঁড়ি চলে গেল, তার পুত্র সন্তান এক পিঁড়ি, তারপরে তার পুত্র সন্তান এক পিঁড়ি, তারপর তার পুত্র সন্তান বা তাদের পুত্র সন্তান বা তার সন্তান এক পিঁড়ি, এরকম।
তো বলে তিনি তাকে এক গ্লাস মানে একটা গ্লাসে মাটির গ্লাসে তাকে একটা শরবত এনে দেন এবং শরবত খাওয়ার পরপরই সেই নঈমুদ্দিন হাজী সাহেবের আর কিছু মনে পড়ে না। তিনি যখন তার ঘুম ভাঙে সকালবেলা তিনি তখন দেখে তার বেডে তিনি শুয়ে আছেন এবং তিনি ঘুম থেকে উঠেন, ভাবেন যে হয়তো নিছক একটি স্বপ্ন দেখেছে, তাই সে উঠে আছেন। তারপরে দেখেন তার পরিবারের সব সদস্য খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। সেই অনেক রকম ফল, অনেক রকম খাবার তারা খাচ্ছে এবং তাদের জিজ্ঞাসা করি যে এই তোমরা এই খাবারগুলো কোত্থেকে পেয়েছো? এগুলো তো আমি আনি নাই, বা আমি তো এগুলো কোত্থেকে এনেছো, কে দিয়েছে? তো তার পরিবারের সদস্যরা জানায় যে এগুলো তো আপনি এনেছেন। তার বউ বলে এগুলো তো আপনি এনেছেন, আপনি তো গত রাত্রে বিয়ে বাড়ি থেকে আপনাকে এগুলো দিয়েছে, আপনি নিয়ে আসছেন। তখন তার সেই স্বপ্নের কথা মনে পড়ে যায় পুরোপুরি এবং তিনি তারপরের দিনই স্বপ্নে তাকে জানানো হয় যে তার সাথে তার জিনেরা এসে খাবারগুলো বাসায় রেখে যায় এবং তাকে বাসায় এসে রেখে যায়। তো এরকম কালের বিবর্তন হওয়ার পরে ৩ পিঁড়ি যাওয়ার পরে, মানে ৩ পিঁড়ি পাহারা দেওয়ার পরে, মানে ৩ পিঁড়ি বলতে নঈমুদ্দিন হাজী সাহেব, তার পরিবারের মানে এই সন্তান, তার পরিবারের সন্তান মানে একজন সন্তান মানে বড় সন্তান তিনি তারা মারা যাওয়ার পরে ৩ পিঁড়ি যখন হয়েছে এরকম, তখন তারা একটি ভুল কাজ করে বসেন। তারা সেই বটের গাছটি কেটে ফেলেন এবং সেই বটের গাছটি কেটে ফেলার পরে তাদের বংশ, যতগুলো বংশ আছে, তাদের আত্মীয়স্বজন বংশ আছে, তাদের রক্তের বংশ, তো তাদের প্রত্যেকের বাসায় প্রতি রাত্রে ঢিল পড়া শুরু হয় এবং এক একজনের ওপরে জিন ভর করে উঠে যে তোরা এই কাজটি কেন করলি, তোরা এই গাছটি কেন কাটলি। তোদের পূর্বপুরুষ আমাদেরকে এই ঘাসটি দিয়ে গেছে, আমরা তো তোদের এই পরিবার বংশকে পাহারা দেই। মানে মানে তাদের শরীরে সেই জিনগুলো নেমে এক একজনের গায়ে এক একজন এরকম জিন নামতে থাকে এবং কেউ সারা রাত ঘুমাতে পারে না, তাদের পুরো বংশ সারা রাত ঘুমাতে পারে না। তাদের চালের উপরে ঢিল নিক্ষেপ হয়, সারা রাত ঢিল নিক্ষেপ হয় এবং সকালে দেখা যায় যে কোনো জায়গায় একটিও ঢিল পড়ে নাই এবং টিনেও কোনো জায়গায় মানে টিনের চালারও তাদের কোনো কিছু হয়নি, অক্ষত অবস্থায় আছে। তো তারা একজন মানে বিজ্ঞ আলেম দ্বারা তারা এই জিনের সাথে কথা বলতে সক্ষম হয় এবং সেই জিনটি তাদেরকে বলে যে তারা যেহেতু এই ভুলটি করে ফেলেছেন, তাহলে এখন তাদের যেটা করণীয় যে যেই জায়গায় বটের গাছটি ছিল সেই জায়গাটিকে সেন্টার করে মানে মধ্যে খান করে পুকুর খনন করতে হবে এবং পুকুর খনন করার পরে সে পুকুর যখন পানিতে ভরে যাবে তখন একটি নৌকা তৈরি করে সে নৌকা নিয়ে গিয়ে সেই মধ্যেখানে সোনার চেরাগ জ্বালিয়ে রেখে চলে আসতে হবে। তাহলে তাদের এই অভিশাপ থেকে তারা মুক্তি পাবে, মানে তাদের এই যে তারা যে গাছটি কেটে ভুল করেছে এটা থেকে তাদেরকে ক্ষমা করা হবে। তো তাদের বংশের যারা ছিল সবাই তখন কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, কেউ ধান গম এগুলো দিয়ে, কেউ স্বর্ণ দিয়ে, যাদের স্বর্ণ ছিল তারা স্বর্ণ দিয়ে তারা একটা চেরাগ মানে বানায় এবং সেই বটের গাছটাকে সেন্টার করে তারা একটা বড় একটা পুকুর খনন করে ফেলে এবং পুকুর খনন করার পরেই বর্ষাকালে সে পুকুর পরিপূর্ণ হয় এবং তারা যখন এই সম্মতিটা দেয় তখন থেকে তাদের মানে চালের ঢিল পড়া বন্ধ হয়ে যায় এবং এই পুকুর খনন করার ফলেই পরেই পানিতে যখন পরিপূর্ণ হয় সে পুকুরটি, তখন তারা একটি নৌকাতে গিয়ে তারা একটু চেরাগ ওখান থেকে জ্বালিয়ে আসে এবং চেরাগ জ্বালিয়ে আসার পরে তাদের পরিবারের যে বিলাত একজন সন্তান আছে তার যে উপরে জিন ভর হয় এবং তিনি বলেন যে তোরা যে চেরাগটি গিয়েছিস, যে চেরাগটি স্বর্ণের নয়, তোরা স্বর্ণের চেরাগটি তোদের কাছে রেখে দিয়েছিস এবং তোরা যে ওই পিতলের চেরাগ নিয়ে এসে তোরা আমাদের সাথে ধোকাবাজি করেছিস এবং তোরা যে ধোকাবাজি করেছিস তোদের এই ফলস্বরূপ তোদের অভিশাপ দিয়ে গেলাম। আর তোদের যেহেতু ৫ পিঁড়ি যাওয়ার কথা ছিল, পাহারা দেওয়ার কথা ছিল, এখন থেকে সেটাও মানে বাদ, মানে তাদেরকে পাহারা দিবা না। এখন তারপরে তাদেরকে বলা হয় যে তোদের এই অভিশাপ দিয়ে গেলাম যে তোরা যতজন তোদের বংশে এবং যতদিন তোদের ভবিষ্যতে আসবে যত মানে পুরুষ এবং সকলেই পাগল হয়ে মারা যাবে। তো সত্যি তাই হয়, এখন পর্যন্ত ওদের পরিবারে যতজন মারা যায় সবাই মৃত্যুর আগে পাগল হয়ে যায়, পাগল হয়ে যাওয়ার পরে মারা যায়। একজন প্রায় জন্মের পর থেকে পাগল, আর কয়েকজন পাগল হয়ে মারা গেছে আমাদের চোখের সামনেই। আর তাদের এই যে পাহারা দেওয়ার কথাটা বলে, জিন যে পাহারা দিত কিভাবে, তারা যখন চোর যখন তাদের বাসা চুরি করতে আসতো, কেউ হয়তো ছাগল চুরি করতে আসতো বা গরু চুরি করতে আসতো বা কেউ ধান গম চুরি করতে আসতো কুটি থেকে, তো চুরি করার পরে তারা ওইভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থেকে যেত ওইভাবেই সারা রাত। এবং তাদের পরিবারের কেউ যখন একজন নামাজ পড়ার জন্য বা সকালবেলা প্রস্রাব পায়খানা করার জন্য তার যখন বের হতো তখন তারা দেখত চোর দাঁড়িয়ে আছে এবং তারা যখন দেখত ভালোভাবে যে হ্যাঁ চোর দাঁড়িয়ে আছে, তখন সেই চোরটি পালাতে শুরু করত এবং আবার সে যখন দেখত যে ধরা ছোঁয়ার বাইরে চলে আসে তখন এই সেই চোর আবার স্ট্যাচু হয়ে থেকে যেত এবং সেই লোকটি যখন মানুষজন ডাকার পরে
যখন জমা হওয়ার পরে যখন মানুষজন জমা হয়ে যেত তখন সেই চোরটি আবার জিনগুলো সেই চোরটিকে আবার ছেড়ে দিত এবং সেই চোরটি ধরা পড়ে যেত। এভাবে তাদের বংশকে পাহারা দিত সেই মানে জিনগুলো। তাদের বংশে কোনো দিনই সেই 3 পিঁড়ি কোনো দিনও চুরি করতে পারেননি, সেই 3 পিঁড়ি পর্যন্ত। এবং তাদের এই বেয়াদবি বা জিনের সাথে ধোঁকাবাজি করার কারণে 5 পিঁড়ি পাহারা দেওয়ার কথা ছিল এবং সেই জিনগুলি ধোঁকাবাজির জন্য 3 পিঁড়ি পাহারা দেয় এবং বাকি 2 পিঁড়ি তারা আর পাহারা দেয়নি। এভাবেই তাদের বংশকে রক্ষা করেছিল। এখন পর্যন্ত রাসেল ভাই তাদের বংশে যতজন মারা যায় সকলে পাগল হয়ে মারা যায়, এগুলো আমাদের সচক্ষে প্রমাণ। এবং এই বংশের গ্রামই আমাদের বাসা এবং আমাদের গ্রাম সহ অধিকাংশ গ্রাম, সেই গ্রামের আশেপাশে বাগান বলেন, ধানের জমি বলেন, সব প্রায় জমি সম্পদ এই বংশটির। তো এই বংশটিকে আমাদের গ্রামে পাগল বংশ বলা হয় বা পাগলা বংশ বলা হয়। তো এই ছিল আমার ঘটনা। এই ঘটনাটি আমি প্রথম শেয়ার করছি। আসসালামু আলাইকুম। ইউ উইল নেভার বি অ্যালোন। ভূত দ্য ফিয়ার রিটার্নস উইথ রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি চলে যেতে চাই একটি অডিও ক্লিপে। আশা করছি আপনারা এনজয় করবেন, কারণ অডিও ক্লিপগুলো আমরা এখন খুব বেশি রকমের বাছাই করে নিচ্ছি। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করি। চলুন শুরু করা যাক। হ্যালো, গুড ইভিনিং রাসেল ভাই। আমি অ্যান্ডি লন্ডন থেকে বলছিলাম। সো বেসিক্যালি আমার সাথে ভৌতিক অলৌকিক ঘটনা দেশে থাকতেও কিছু হইছে, অ্যান্ড সেগুলো হয়তো বা তেমন মেজর কিছু না, বা এইটা যদি সিলেক্টেড হয় আমি অন্য একটা অডিও ক্লিপে অবশ্যই বলবো অথবা লিখে পাঠাবো। সো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করতেছি সেটা হচ্ছে গত মিড অফ অগাস্ট অথবা মিড অফ অগাস্টের একটি ঘটনা। তো আমি শুরু করলাম। তো মিড অফ অগাস্ট এই বছরেই আমি থাকি ইস্ট হ্যামে। সো আমি উলউইচ নামে একটা এরিয়াতে যাই একটা ব্যক্তিগত কাজে। তো উলউইচ যাওয়ার জন্য আমার বাসা থেকে বাস নিয়ে প্রথমে যাইতে হবে ডিএলআর নামে একটা ট্রেন। ডিএলআর হচ্ছে ট্রেনের একটা সেকশন লন্ডনে। সো ডিএলআর সেকশন পর্যন্ত যাইতে হবে এবং ডিএলআর ট্রেনের নাম, সেই স্টেশনের নাম হচ্ছে কিং জর্জ কিং জর্জ 5 স্টেশন। তো ওইখান থেকে আরেকটা ট্রেন নিয়ে উলউইচ আর্সেনাল, একটাই স্টপেজ মাত্র। সো আমি রীতিমতো 7:30 সন্ধ্যার দিকে রওনা দিই, অ্যান্ড 7:30টার দিকে আমি রওনা দিলে আমি 8:45 থেকে 9:45টার দিকে উলউইচে গিয়ে পৌঁছাই। সো ওইখানে আমি আমার কাজটা শেষ করে আমি যখন ব্যাক করতেছিলাম, দ্যাট টাইম ওয়াজ নিয়ারলি 10 o'clock। সো 10 o'clock-এ আমি আবার ওইখান থেকে ট্রেনে উঠে একটা স্টপেজ এসে আমি কিং জর্জ ভিতা নামি, এবং সেইখান থেকে আমার বাস নিতে হইলে আমার হাঁটতে হবে, যদি আমি রাস্তা দিয়ে হাঁটি সেটা হচ্ছে 20 to 25 মিনিটস। অ্যান্ড যদি আমি ভিতরে একটা পার্ক আছে, ইটস কাইন্ড অফ অ্যামান্ডেন একটা পার্ক, তেমন মানুষজন যায় না, খোলামেলা জায়গা আর কি। সো লেটস কল ইট আ পার্ক। সো আমি যদি ওইখানের ভিতর দিয়ে যাই তাহলে ম্যাক্স 5 to 8 মিনিটস লাগবে আমার। সো আমি তখন কিছু চিন্তা না করে আমি পার্কের মধ্যে দিয়ে হাঁটা শুরু করি, রাস্তা থেকে পার্কের ভিতর দিয়ে আর কি। সো এখানে একটা পয়েন্ট হচ্ছে, আমি যখন ট্রেন স্টেশন দিয়ে নামতেছিলাম তখন সামহাউ কোনো একটা ভাবে লাইক সিঁড়ি নাকি সিঁড়ির হ্যান্ডেল কিছু একটার সাথে বাড়ি খেয়ে আমার হাতের আঙ্গুল একটু কেটে যায়। সো এইখান থেকে হালকা ব্লিডিং হইতেছিল, খুব বেশি না, একদম হালকা। সো যখন আমি পার্ক দিয়ে হাঁটতেছি তখন আমার মনে হইতেছিল যে অনেকগুলা চোখ আমাকে দেখতেছে, অ্যান্ড এখানে এখানে অনেক শক্তির অস্তিত্ব আছে, যেটা আমি ক্লিয়ারলি ফিল করতেছি যে ব্যাপারটা আছে। যদি কেউ না থাকে তাহলে অনুভূতিটা এমন থাকবে যে পুরো পরিবেশটা খা খা করতেছে অন্ধকারে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে অন্ধকার অনেক, বাট আমি বুঝতেছি যে দেয়ার আর সো মেনি পিপল অ্যারাউন্ড মি, অ্যান্ড এখানে লাইক একটা প্রোগ্রাম বা অনুষ্ঠান হইলে যেরকম একটা অনেক কোলাহল থাকে, আমি এই জিনিসটাই আমি ফিল করতেছিলাম। সো তখন আমি বুঝছি যে আই থিঙ্ক দ্যার ইজ সামথিং রং, অ্যান্ড এখানে একটা প্রবলেম হবে। সো আমি তখন তাৎক্ষণিক আমার ফোন বের করে জাস্ট ম্যাপটা অ্যাক্সেস করা ট্রাই করি, অ্যান্ড আমি তখন দেখতেছিলাম যে আমার ফোনে কোনো নেটওয়ার্কই পাইতেছে না, অ্যান্ড ম্যাপটা জাস্ট ঘুরতেছে অ্যারো চিহ্নটা, অ্যান্ড কোনোভাবেই এটার কোনো দিক বেদিক আমি বুঝতেছি না। সো আমি তখন পার্কের মধ্যে খুব জোরে হাঁটা শুরু করি, অ্যান্ড পিছনে আমি তাকাই না, খুব জোরে হাঁটা শুরু করি। আর সামহাউ আমি ঘড়ি অনুযায়ী আমি প্রায় 40 মিনিট ওই পার্কের মধ্যে হাঁটাহাঁটি করি, অ্যান্ড এই 40 মিনিট আমি বের হওয়ার কোনো দিক খুঁজে পাই নাই। এই 40 মিনিটের মধ্যে আমি যখন জোরে হাঁটতেছিলাম, একবার এদিক একবার ওই দিক, আমি শুনতেছিলাম যে
প্রথমবার আমার একটা আন্টি যে 2017 or 2018-এ কোলাপস করছিল, সে আমাকে ডাকতেছে 2বার। দেন আমি শুনতেছিলাম আমার দাদি আমাকে ডাকতেছে, অ্যান্ড লাস্ট টাইম যখন আমি শুনতেছি যে আমার প্রেমিকা আমাকে ডাকতেছে, ওর ভয়েস, অ্যান্ড ঠিক তখন আমি কিছুক্ষণের জন্য ভাবছি আমি আমার পিছে তাকানো উচিত, বাট সামহাও আমি পিছনে তাকাই নাই, বিকজ ওই ডাকটা ছিল 2বার, অ্যান্ড এটা যদি কোনোভাবে 3বার হইতো দেন ইট কুড বি আ হিউম্যান। বাট যখন 2বার আমি এই ডাকটা শুনছি, অ্যান্ড আমি তখন প্রচুর ভয় পাই, অ্যান্ড আমি মানে দৌড় শুরু করি। সো দৌড়াতে দৌড়াতে আমি কোনো একভাবে একটা দেয়ালের ভাঙ্গা অংশ দেখতে পাই, এবং সেখান দিয়েও এক লাফ দিয়ে কোনোভাবে বাইরে এসে পৌঁছাই। সো বাইরে এসে পৌঁছানোর পর আমি একটা ইকো আমার কানে শুনি, খুব ইকোটা হচ্ছে লাইক মেল অ্যান্ড ফিমেল মিক্সড একটা ভয়েসের ইকো। সেই ইকোটা হচ্ছে, একমাত্র তোর নানার কারণে তুই আজকেও বেঁচে গেলি। অ্যান্ড ঠিক এইটা আমি শোনা মাত্রই আমি দিক বিদিক ভুলে দৌড়ানো শুরু করি, অ্যান্ড somehow there were some foreigners means I think there were some Polish people, Polander. সো ওরা এখানে আড্ডা দিতেছিল, অ্যান্ড দে সেভড মি, অ্যান্ড কোনোভাবে ওরা আমাকে একটা ওভার করে দেয়, অ্যান্ড সামহাও আমি বাসায় চলে আসি। সো লাস্টের যে পয়েন্টটা, যে তোর নানার কারণে তুই আজকে আবারও বেঁচে গেলি, এর মাধ্যমে আমার পাস্টে ঘটে যাওয়া আমার আর আমার কাজিনের সাথে একটা ঘটনা এটা রিফ্লেক্ট করে। আমি ওই ঘটনাটা অবশ্যই বলবো যদি আমার অডিও ক্লিপটা সিলেক্টেড হয়। দেন ওই দিন আমি বাসায় আসার পর আমি গোসল করে ঘুমায় যাই, অ্যান্ড রাত্রে খুবই আজে বাজে স্বপ্ন দেখি, অ্যান্ড যেহেতু এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল, সো আই থিঙ্ক ইট ওয়াজ প্রিটি ন্যাচারাল। দেন তার পরের দিন আমার বাসার এখানে একটা দাদা থাকে, সে হচ্ছে হিন্দু, সে হচ্ছে ব্রাহ্মণ। সো আমি তাকে বলি, জিজ্ঞেস করি যে দাদা এমন এমন সমস্যা হয়েছে, সো ইফ ইউ হ্যাভ এনি ডেফিনেশন অর এক্সপ্লেনেশন ইউ উইল সে টু শেয়ার উইথ মি। সো দাদা আমাকে যেটা বলল যে ওই দিন ছিল এখানে অমাবস্যা পঞ্জিকা অনুযায়ী, অ্যান্ড আমার হাত কেটে যাওয়ার কারণে আমার ব্লাডের কোনো লাইক ফোঁটা অর সামথিং সেই পার্ক এরিয়ার মধ্যে পড়ছিল, যার কারণে ওরা আমার পিছনে ছিল। অ্যান্ড সামহাও আমার সাথে যেহেতু আমার নানার ওই ঘটনার একটা লিঙ্ক আছে, এটার কারণে ওরা আমার খুব একটা ক্ষতি করতে পারে নাই, বা আমি যদি পিছনে ফিরে তাকাইতাম আমার খুব ক্ষতি হইতো। সো দাদা আমাকে এক্সপ্লেনেশনটা পরে দেয়। এটার পরে আমি যেহেতু ক্রিশ্চিয়ান, আমি চার্চে যাই, অ্যান্ড ফাদারের সাথে কন্ট্যাক্ট করে অনেকভাবে প্রার্থনা প্লাস এইসব জিনিস করে আপাতত এভরিথিং ইজ গোয়িং ওয়েল, কোনো প্রবলেম হয় নাই। সো রাসেল ভাই, খুব ছোট ঘটনা, তেমন ভয়ানক কিছু না, বাট ইটস ট্রু। লন্ডনে আমরা যারা আসি আমরা টুকটাক সবাই জানি যে অনেক ঘটনা এখানে হয়, কিছু ঘটনা অলৌকিক আর কিছু ঘটনা লৌকিক। সো আই হোপ ঘটনাটা ভালো লাগবে দর্শকদের সবার, অ্যান্ড আমার কাছে আরও কিছু ঘটনা আছে নিজের প্লাস অন্যান্য কিছু ফ্রেন্ডের, আমি অবশ্যই দিব। সো আজকের মতো এতটুকুই। সো আই এম সাইনিং আউট। রাসেল ভাই, আবার কখনো কথা হবে। আসসালামু আলাইকুম প্রিয় লিসনার্স এবং রাসেল ভাইয়া, আমি তানভীর তুষার, aguru.com-এর একজন মোডারেটর এবং স্টোরি টেলার। তো আজকে আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করতে চলেছি। এটা আমাকে যিনি শেয়ার করছিলেন উনি এখন অনেকটাই বৃদ্ধ। তো যখন ওনার সাথে ঘটনাটা ঘটে তখন উনি যুবক বয়সে ছিলেন এবং নতুন বিবাহিত ছিলেন। তো ঘটনাটা এমন এক সময়ের যখন গ্রামাঞ্চলে তেমন যানবাহন কোনো ব্যবস্থা ছিল না। ওনার ভাষ্যমতে তখন গ্রামের অধিকাংশ রাস্তা ছিল যে একপাশে ফসলি জমি, অথবা দেখা যাচ্ছে যে দুই পাশেই জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, বা একপাশে ফসলি জমি আবার অন্য পাশে জঙ্গল, এই রকম কিছু রাস্তাঘাট তখন ছিল, এবং গ্রামগুলো অনেক দূরে দূরে ছিল, মানে একটা গ্রাম থেকে অন্য গ্রাম অনেক দূরে ছিল, এবং বাড়িঘরও তেমন একটা ছিল না। তো ওই সময়ে যখন ঘটনাটা ওনার সাথে ঘটে তখন উনি ওনার গ্রাম থেকে বেশ কিছুটা দূরে একটা গঞ্জের হাট বসত। তখন গঞ্জের হাট বলতো, এখন সাধারণত আমরা যেটাকে গ্রামের হাট বলি আর কি, সপ্তাহে যেমন শনিবার মঙ্গলবার এরকম কিছু হাট বসে এখনও গ্রামে। এইরকম একটা হাট বসতো ওনার গ্রাম থেকে বেশ অনেকটাই দূরে। তো ওই হাটে উনি সপ্তাহের একটা দিন ওই হাটে যেতেন, আর ওনার ওই হাট থেকে আবার ওনার শ্বশুরবাড়ি ছিল অনেকটাই কাছে। তো এমনই একদিন উনি ওনার বাড়ি থেকে সেই গঞ্জের হাটে যায়। তো গঞ্জের হাটে যেতে যেতে সেদিন কোনো একটা কাজে ওনার বিকেল হয়ে যায়। তো বিকেলের পরে উনি যেটা করে যে হাট থেকে আসতে বেশ সন্ধ্যার মতো হয়ে যায়। তো ওনার নতুন বিয়ে হয়েছিল এবং ওনার স্ত্রী তখন ওনার শ্বশুরবাড়িতেই ছিলেন। তো উনি চিন্তা করলেন যে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি যদি এখন আমার গ্রামের পথ ধরি তাহলে অনেকটা পথ যেতে হয়তো গভীর রাত হয়ে যাবে। তো উনি চিন্তা করলেন তাহলে আমি যেহেতু শ্বশুরবাড়ি কাছে এবং আমার বউও শ্বশুরবাড়িতেই আছে, তো আমি শ্বশুরবাড়ির দিকেই যাই। তো
তো একটা কথা বলে রাখা ভালো যে উনি আমাকে বলছিলেন যে তখন গ্রামগঞ্জে যে যাতায়াত ব্যবস্থাটা ছিল ওইটা ছিল হচ্ছে 2টা বিশেষ যানবাহন তখন চলাচল করত। একটা হচ্ছে গরুর গাড়ি আর একটা হচ্ছে এক্কা ঘোড়ার গাড়ি। তো এক্কা ঘোড়ার গাড়ি বলতে আসলে যে গরুর গাড়ির মতোই পিছনে ছিল কিন্তু একটা ঘোড়া দিয়ে আর সেই গাড়িটা চলতো আর কি। তো এইটা গরুর গাড়ির চাইতে একটু দ্রুতগামী ছিল আর কি। এজন্য অনেক জায়গায় পণ্য পরিবহনের ক্ষেত্রেও দেখা যায় যে ওই এক্কা ঘোড়ার গাড়িগুলো ব্যবহার করা হতো। তো উনি হাট শেষ করে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে উনি শ্বশুরবাড়িতেই যাবে। তো যেহেতু নতুন বিয়ে হয়েছে এবং শ্বশুরবাড়ির রাস্তাঘাটও উনি ওইভাবে চিনেন না, তো হাট থেকে দেখে যে ওনার শ্বশুরবাড়ির দিকে যে রাস্তাটা চলে গেছে ওই দিক দিয়ে বেশ অনেক মানুষ তখন হাঁটা শুরু করছে। তো উনি সবার সাথেই হাঁটতেছিল। তো একটা পর্যায়ে এসে একটা রাস্তার বাঁক আছে এবং ওই বাঁকে 3টা রাস্তা আছে, 3 রাস্তার বাঁক। তো দেখে যে অধিকাংশ মানুষ ডান দিকের একটা বাঁক ধরে চলে যাচ্ছে। তো ওনার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তাটা সোজা সামনের দিকে একটা ফসলি জমির মাঝে দিয়ে চলে গেছে, যে একপাশে জমি আর একপাশে হচ্ছে কিছু বড় বড় শাল মানে গাছ ছিল, উনি যেটাকে বলে শালবন বলে আর কি। তো শালবনের মতো কিছু গাছ ছিল। তো উনি চিন্তা করে যে তখনও সন্ধ্যার পেরিয়ে অনেকটা রাত হয়ে গেছে। তো উনি চিন্তা করে যে ঠিক আছে আমি তো শ্বশুরবাড়ি যাচ্ছি, কাছেই তো রাস্তা, বেশি দূরে না, তো একা একা কোনো সমস্যা নেই। তো উনি ছোটবেলা থেকে আমাকে যেটা বলে যে খুব একটা সাহসী মানুষ উনি ছিলেন না, মানে কিছুটা ভয় ভয়ে ওনার মধ্যে ছিল। আর ওই জঙ্গল বেষ্টিত অচেনা জায়গায় উনি স্বাভাবিকভাবেই একটু ভয় পাচ্ছিল। তো উনি তারপরও সাহস করে হাঁটা শুরু করেন, যেহেতু এখন আর অন্য কোথাও যাওয়ার মতো কোনো উপায় নেই তাকে হয় তার বাড়িতে আসতে হবে নয় শ্বশুরবাড়ি যেতে হবে। তো উনি শ্বশুরবাড়ি হাঁটা দেয়। তো ফসলের জমি মাঝখান দিয়ে যে রাস্তা ওইটা দিয়ে যাচ্ছিল এবং তখন আকাশে চাঁদ ছিল এবং চাঁদের আলো ছিল। আর ওই সময়টাতে একটা হঠাৎ করে দেখে যে একটা কালো মেঘের মতো তৈরি হচ্ছিল আকাশে। তো ওই মেঘটা বারবার চাঁদকে ঢেকে দিচ্ছে, আবার একটু পর চাঁদের আলো আসতেছে, আবার মেঘে ঢেকে দিচ্ছে। তো দূরে কোথাও দেখা যাচ্ছে যে হঠাৎ একটু বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে আকাশে, আর রাস্তার পাশে ঝিঝি পোকা ডাকতেছে এবং সেই সাথে বিভিন্ন ব্যাঙের আওয়াজও উনি পাচ্ছিল এবং একটা ঠান্ডা বাতাস ওনার মুখে এসে লাগতেছিল। তো উনি ব্যাপারটাকে মানে আরও বেশি ভয় পাওয়া শুরু করে যে এই সময়ে যদি এখানে বৃষ্টি আসে, আমি যেহেতু চিনিও না কোনো কিছু, তাহলে তো আরও বিপদ হয়ে যাবে। তো উনি তখন দ্রুত পা চালানো শুরু করে। একটা পর্যায়ে উনি প্রায় ফসলি জমির মাঠ থেকে কিছুটা ভিতরে চলে গেছে। তখন হঠাৎ করে একপাশে হচ্ছে ওনার ডোবা, পচা ডোবা বলে যে গ্রামে, আর সেই পচা ডোবাগুলো শুরু হয়েছে একপাশে, আরেক পাশে ছোট ছোট কিছু জঙ্গল টাইপের গাছ আর কি। তো উনি ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে তখন হঠাৎ ওনার মনে হলো যে পিছনে কিছু একটা দৌড়ে আসতেছে বা এরকম একটা হালকা মৃদু সাউন্ড ওনার কানে আসতেছে। তো আস্তে আস্তে শব্দটা বেশ জোরালো হয়ে ওনার কানের দিকে আসতেছে। তো উনি তখন মাটির রাস্তা যেহেতু ছিল, তো শব্দটা উনি ভালোই শোনা যাচ্ছিল তখন। তো উনি পিছনে তাকানোর পরে দেখে যে একটা ঘোড়ার গাড়ির মতো কিছু একটা ওনার দিকে বেশ দ্রুত বেগে ছুটে আসতেছে। তো উনি রাস্তার একপাশে দাঁড়ানোর পরে দেখে যে ওই ঘোড়ার গাড়িটা ওনার সামনে এসে দাঁড়ায়। তো ঘোড়ার গাড়িতে একটা ঘোড়ার গাড়ি, আমি যেটা আগে বললাম যে একটা ঘোড়া এবং পিছনে ছুঁই দেয়া একটা হচ্ছে গাড়ি যুক্ত ছিল আর কি। তো ওই ঘোড়ার গাড়িতে একজন গাড়োয়ান বসে গাড়ি চালাচ্ছিল। তো গাড়োয়ানটার বয়স খুব বেশি না, ওনার ভাষ্যমতে উনি মাঝবয়সী ছিলেন। তো ওই গাড়োয়ানটা ওনার সামনে এসে ওই ঘোড়ার গাড়িটা দাঁড় করায়। দাঁড় করানোর পরে ওনাকে বলেন যে ভাই, আপনি এত রাতে এদিকে কই যাচ্ছেন? তো উনি তখন বলে যে আমি আসলে এই গঞ্জের হাটে গেছিলাম, তো ওইখানে যাওয়ার পরে রাত হয়ে গেছে। আমার শ্বশুরবাড়ির সামনে ওইখানে, মানে গ্রামের নামটা উনি বলে যে আমি এই গ্রামে যাচ্ছিলাম আর কি। তো তখন ঘোড়ার গাড়ির ওই চালক বলে যে ঠিক আছে, আকাশের অবস্থা তো খুব একটা ভালো না, মনে হয় যে একটু পরেই বৃষ্টি আসবে। তো আপনি চাইলে আমার ঘোড়ার গাড়িতে উঠতে পারেন, আমি ওই গ্রামের দিকেই যাব, তবে ঠিক গ্রামে যাব না, তার একটু আগে আপনাকে নামাই দিয়ে আমি অন্যদিকে চলে যাব। আপনি যদি চান তাহলে আমার সাথে আসতে পারেন। তো উনি তখন মনে করলেন যে ঠিক আছে, আকাশের অবস্থা যেহেতু এরকম খারাপ, তাহলে আমি গাড়িতে যদি উঠে যাই তাহলে তাড়াতাড়ি বৃষ্টি আসার আগে আমি পৌঁছে যাব। তো উনি তখন গাড়িতে উঠে বসেন। তো উঠে বসার পরে তখন গাড়ি চালানো শুরু করে। তো গাড়িটা দুলতে দুলতে চলতে থাকে, যেহেতু মাটির রাস্তা। তো একটা পর্যায়ে ওনার দোলনিতে একটু ঘুমের ভাব চলে আসে। তো তারপরেও উনি গাড়োয়ানের সাথে অনেকগুলো কথা বলার ট্রাই করেন যে আপনার বাড়ি কোথায় বা আপনি কি গঞ্জে গেছিলেন কি না। তো গাড়োয়ান তেমন কোনো কথার উত্তর দিচ্ছিল না, শুধু সে তার মতো গাড়ি চালাচ্ছিল।
তো একটা পর্যায়ে দোলনিতে উনার বেশ অনেকটাই ঘুমের ভাব চলে আসে। তো উনি মাঝে মাঝে ঝিমুচ্ছিলেন, যে ঘুমায় পড়তেছেন আবার জেগে উঠতেছেন, এরকম হচ্ছিল। তো এর মধ্যেই উনি যেটা খেয়াল করেন যে হঠাৎ করে একটা কোনো কিছুর সাথে ঘোড়ার গাড়ির যে চাকাটা ছিল এইটা বেশ একটু জোরে ধাক্কা লাগে, মানে গর্ত টাইপের, যেমন গাড়ির চাকা পড়ে যেমন একটা ঝাঁকুনি হয়, এরকম একটা ঝাঁকুনিতে ওনার ঘুমটা একদম পুরোপুরি ভেঙে যায়। উনি চমকে ওঠেন আর কি। চমকে ওঠার পরে উনি দেখেন যে ঘোড়ার গাড়িটাতে উনি বসেছিলেন, ঘোড়াটা একাই গাড়ি নিয়ে চলতেছে, কিন্তু কোনো গাড়োয়ান নাই। তো এই ব্যাপারটা উনি দেখার পরে বেশ ভয় পেয়ে যায় যে কি ব্যাপার, আমি তো ঘোড়ার গাড়িতে ছিলাম, ঘোড়ার গাড়ি এতক্ষণ চলতেছিল, গাড়োয়ান ছিল, হঠাৎ গাড়োয়ান কই চলে গেল এবং ঘোড়াটা একাই চলতেছে কেন? তো ওনার অবশ্য আবার এই ঘোড়ার গাড়ি চালানো বা ঘোড়া চালানোর মতো কোনো অভিজ্ঞতা ছিল না। তো উনি ব্যাপারটাকে বেশ ভয় পেয়ে যায় যে এই ঘোড়ার গাড়োয়ান আবার কই নেমে গেল, এখন ঘোড়া আমাকে নিয়ে কই যাচ্ছে বা কোথায় যাচ্ছে কিছুই জানে না। উনি তখন ভয়ে ঘোড়ার গাড়ি থেকে লাফ দিয়ে নিচে পড়ে। তো উনি যখন লাফ দিয়ে নিচে পড়ার পরে দেখে যে ঘোড়ার গাড়িটা একদম ছুটে মাঠের মধ্যে অদৃশ্য হয়ে যায়, উনার চোখের বাইরে চলে যায় আর কি। তো আকাশেও তখনও মেঘ, এবং বাইরে ওই মেঘ দিয়ে চাঁদ ঢেকে যাচ্ছে, আবার চাঁদ বের হচ্ছে, এরকম একটা আলো ছয়ার মতো একটা খেলা চলছে তখন। তো উনি যখন উঠে নিয়েকে শরীর ঝেড়ে ঝুড়ে বসে, তখন দেখে যে উনার একটু দূরে একটা পাকুর গাছ উনি দেখতে পায়। তো চাঁদের আলোয় উনি বুঝতে পারে পাকুর গাছ, কারণ পাকুর গাছের পাতা যারা দেখেছে আর কি তারা জানে যে পাতা একটু লেজের মতো আছে। তো উনি ওইটা দেখে বুঝে যে এটা পাকুর গাছ, এবং বাতাসে সে পাকুর গাছগুলো পাতাগুলো নড়তেছিল। আর সেই সাথে ঝিঝি পোকার ডাক এবং অনবরত ব্যাঙের একটা ডাক, বাতাসের শব্দ, এরকম কিছু একটা ওনার কানে ভেসে আসছে। চারপাশটা খুবই নিস্তব্ধ ছিল, কিন্তু এই শব্দগুলো ওনাকে আরও বেশি ভয় ধরিয়ে দিচ্ছিল। তো উনি উঠে তখন পাকুর গাছের দিকে যায়, যে বোঝার চেষ্টা করে যে আসলে উনি কোথায় আসছে বা এই জায়গাটা কোথায়। তো তারপরে দেখে যে ওই জায়গাটা একটা দ্বীপের মতো, রাস্তা অনেকটা দূরে, উনি চাঁদের আলোয় মাটির রাস্তাটা সাদা সাদা দেখতেছে বেশ খানিকটা দূরে। আর রাস্তাটা একটা আলপথের মতো নেমে আসছে, কিন্তু যেই পথটা নেমে আসছে ওইটাও বেশ চওড়া আর কি, ওই জঙ্গল টাইপের। তো এইখানে উনি আসার পরে যেটা খেয়াল করে যে ফসলি জমির সাথে একটা, আমরা গ্রাম্য ভাষায় আগে বলতাম ডেরা বেঁধে থাকতাম আর কি। এটা সাধারণত পলিথিন অথবা কাপড় দিয়ে, যেমন এখনকার বেদেরা যেমন একটা ঘর বেঁধে থাকে, ওইরকম গ্রাম অঞ্চলেও তখন ডেরা ছিল, যেটাতে মানুষ ফসল পাহারা দেওয়ার জন্য বা যে কোনো কিছু পাহারা দেওয়ার জন্য একটা ডেরা বেঁধে থাকতো। ওই রকম একটা ডেরা উনি দেখে যে পাকুর গাছ থেকে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গা, এবং ওই মাঠের এক কর্নারে ওই ডেরাটা পোতা আছে। তো উনি চিন্তা করে যে কি ব্যাপার, এখানে আবার ডেরা আছে, তার মানে এখানে তো লোক আছে। তো উনি তখন ডাকার চেষ্টা করে যে ভাই কেউ আছেন কিনা। তো কোনো সাড়া শব্দ পায় না। এর মধ্যেই যেটা হয় যে হঠাৎ করে মানে একটা কাছে কোথাও একটা বাজ পড়ার শব্দ হয়। তো উনি চমকে উঠে বাজ পড়ার শব্দে, তো চমকে ওঠার পরে ওনার খেয়াল হয় যে আকাশে মানে মেঘ বেশ ঘন হয়ে আসতেছে, এবং এর মধ্যে একটা ঠান্ডা দমকা বাতাস ওনার শরীরে লাগে। তো উনি বুঝতে পারে যে হয়তো দূরে কোথাও বৃষ্টি হচ্ছে, এবং সেই বাতাসটাই ঠান্ডা হয়ে ওনার শরীরে এসে লাগতেছে। তো উনি চিন্তা করে যে এখন যদি বৃষ্টি আসে তাহলে ওই ডেরার মধ্যেই তাকে ঢুকতে হবে, তাছাড়া তো আশেপাশে ওইভাবে আর কোনো কিছু উনি দেখতেছে না। তো উনি যখন ডেরাটার কাছে চলে আসার পরে উনি ডাকাডাকি করে, তারপর লোকজন যদি কেউ থাকে, এদিকে দেখে চারপাশে কিন্তু ওইভাবে অন্ধকারও যেহেতু ঘনিয়ে আসছে, উনি কোথাও কাউকে দেখতে পাচ্ছিল না। এর মধ্যেই ওনার শরীরে কয়েক ফোঁটা বৃষ্টির পানি পড়া শুরু করে। তো উনি তখন ডেরার মধ্যে ঢুকে যায়, ঢুকে দেখে যে না, এখানে কিছু খড় বিছানো আছে আর কি, যেমনটা মানুষ সাধারণত ডেরার নিজাতে করে রাখে, যে শোয়ার জন্য অথবা বসার জন্য কিছু খড় ছিটায় রাখে। তো তার উপরে কাঁথা বিছায় ওইখানে থাকে। কাঁথা ছিল না, তবে খড় বিছানো ছিল। তো উনি ওই খড়ের মধ্যে যে বসে, এর মধ্যেই বাহিরে তুমুল বেগে বৃষ্টি শুরু হয়ে যায়, এবং ওই ডেরার যে উপরে যে পলি বা কাপড় টাইপ যেটা ছিল, তার উপরে বৃষ্টির ফোঁটার যে ঝমঝম শব্দ, এইটা উনি তখন ভিতরে বসে শুনতে পাচ্ছিল। এর মধ্যেই হঠাৎ ওনার খেয়াল হয় যে দূরে একটা কোথাও প্যাঁচা ডেকে উঠতেছে। তো তখন গ্রামের মানুষ এই প্যাঁচা রাত্রিবেলা ডাকার যে ব্যাপারটা, এটাকে অনেকেই কুসংস্কারচ্ছন্ন হয়ে বলতো যে এটা অশুভ একটা লক্ষণ। তো অনেকেই এই জিনিসটা এড়িয়ে চলতো, বা প্যাঁচা যদি কারো বাড়িতে ডাকতো অনেকেই এটা খুব ভালোভাবে নিত না, এবং ভয়ের একটা প্রতীক ছিল তখন গ্রামে। তো ওনার ওই প্যাঁচার ডাকটা খুব ভয় লাগে আরও, যেহেতু আমি আগেই বলছিলাম উনি অনেকটা ভীতু প্রকৃতির মানুষ ছিল। তো প্যাঁচার ডাক ওনার কাছে অনেকটা ভয় লাগা শুরু করে। এর মধ্যেই উনি খেয়াল করে যে ওনার চারপাশে কিছু একটা খসখস করে বেড়াচ্ছে, এবং হঠাৎ করে একটা শিয়াল ডেকে ওঠে খুব কাছে, এবং তার সাথে সাথে আরও কয়েকটা শিয়াল ডেকে ওঠে। তো প্যাঁচার ডাকও, প্যাঁচাপাচির ঝাপটানোর শব্দও হচ্ছে, এবং সেটা আশেপাশেই কোথাও আরও করুণভাবে ডাকতেছে। তো এই শব্দতে উনি অনেকটা ভয় পেয়ে যান যে আসলে এখানে কি হচ্ছে।
এই বৃষ্টির মধ্যে শিয়াল এভাবে ডাকতেছে, আবার প্যাঁচা ডাকতেছে, এটা তো অনেকটা ওনার কাছে খুব ভয়ানক ব্যাপার লাগছে যে তারা তো এই বৃষ্টির মধ্যে বের হওয়ার কথা না। তো উনি তখন দেখার জন্য ওই যে ডেরার মধ্যে ছিল, ওই ডেরার মধ্যে থেকে মাথাটা বের করে। তো বাহিরে অনেকটাই অন্ধকার ছিল তখন। তো এর মধ্যে উনি কয়েকবার খেয়াল করেন যে বাহিরে বাজ পড়তেছে এবং সেই সাথে ওই যে বিদ্যুৎ চমকানোর যে আলোটা, এইটা হচ্ছে মাঝে মাঝে। তো উনি যখন মাথাটা বের করে দেয় দেখার জন্য, হঠাৎ ওই বিদ্যুৎ চমকানোর আলোয় উনি দেখেন যে ওনার ডেরা থেকে বেশ কয়েক হাত দূরে ওই পাকুড় গাছের পাশে একটা সাদা কিছু একটা দাঁড়ায় আছে। তো উনি এটা হঠাৎ করে চোখে কয়েক সেকেন্ডের জন্য দেখে বেশ ভয় পেয়ে যান এবং মনে করে যে এটা হয়তো চোখের ভুল, যে হঠাৎ আলোতে কিছু একটা উনি দেখছেন। তো এর মধ্যেই আবার কিছুক্ষণ পর আবার একটা বাজ পড়ে এবং সব ওই আলোতে উনি দেখে যে স্পষ্টভাবে দেখেন যে না, কোনো একটা অবয়ব যেটা একদম সাদা ওইটা ওখানে দাঁড়ায় আছে গাছের নিচে। তো উনি এবার বেশ ভয় পাওয়া শুরু করেন। ততক্ষণে প্যাঁচাটাও আরও জোরে ডাকা শুরু করছে আর কি। তো এর মধ্যেই আবার কিছুক্ষণ পরে যখন আবার বাজ পড়ে আর সেই আলোর ঝলকানিটা চলে আসে, তখন উনি দেখেন যে ওই সাদা অবয়বটা একটু কাছে চলে আসছে ওনার ডেরার। তো এর একটু পরে আরেকটা ঝলকানিতে উনি দেখেন যে আরেকটু কাছে চলে আসছে এবং এবার তিনি স্পষ্টভাবে দেখতে পারেন যে এটা আসলে একটা কাফন করা লাশ, যেটা সোজা হয়ে দাঁড়ায় আছে, কাফন করা অবস্থায় সোজা হয়ে দাঁড়ায় আছে, তার মুখ নেই এবং পুরো শরীরটা ঢাকা সাদা কাপড়ে। তো এইটা দেখে উনি এবার প্রচণ্ড রকমের ভয় পেয়ে যান। তো ভয় পাওয়ার পরে উনি যেটা করে, এক লাফে ওনার যে ডেরার পিছনের দিকটা ছিল, ওই পিছনের দিকে যে জায়গাটা ছিল এটা ভেঙে উনি বের হয়ে যান। বের হয়ে দিক বিদিক শূন্য হয়ে উনি রাস্তার দিকে দৌড়াইতে শুরু করেন। তো রাস্তার দিকে যখন দৌড়াইতে শুরু করেন, পিছনে উনি তাকাচ্ছিল এবং ওই যে হঠাৎ করে একটু করে আলো আসতেছিল বিদ্যুৎ চমকানো, এবং সেই আলোতে উনি দেখতেছিল যে ওই যে লাশটা ছিল কাফন করা, ওটাও অনেকটা দৌড়ের ভঙ্গিতে কিন্তু হালকা বাতাসে ভেসে ভেসে ওনার পিছে পিছে আসতেছে। তো এইটা দেখে উনি আরও জোরে দৌড়ানো শুরু করে। তো একটা পর্যায়ে দেখে যে ওনার রাস্তার ঠিক পিছন দিক থেকে ওই ঘোড়ার গাড়ি শব্দ করে একটা কিছু একটা দৌড়ে আসতেছে। উনি অনেকটাই দেখতে পারেন কাছে আসলে যে ওটা একটা ঘোড়া এবং ওই ঘোড়াটার সমস্ত শরীরে আগুন জ্বলতেছে এবং ঘোড়াটা ওই আগুন জ্বলানো অবস্থায় ওনার পিছে পিছে দৌড়ানো শুরু করে এবং উনি একপাশে দেখে যে ওই কাফন করা লাশটা ওনার পিছনে পিছে ভেসে আসতেছে। তো উনি আরও জোরে দৌড়ানো শুরু করে। তো একটা পর্যায়ে উনি পা পিছলে রাস্তার উপরে পড়ে যায়, যেহেতু বৃষ্টি পড়তেছিল তখনও। তো পড়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখে যে ঘোড়াটা আগুন জ্বলা অবস্থায় অনেকটা দৌড়ে ওই গাড়িটা সহ ওনার কাছে চলে আসে এবং ওই যে কাফন করা লাশটা ছিল, ওই লাশটা হঠাৎ করে ওই ঘোড়ার গাড়ির উপরে লাফ দিয়ে উঠে যায় কাফন করা অবস্থায়। তো এটা দেখে উনি প্রায় শেষ রাইতে অনেকটা যে আবার উঠে দৌড়ানো শুরু করেন। এর মধ্যেই হঠাৎ একটা বাজ পড়ে এবং বাজ পড়ার পরে উনি পিছনের দিকে তাকায় দেখে যে ওখানে আর কিছু নেই। উনি তখন আরও জোরে দৌড়ানো শুরু করে সামনের দিকে। তো দৌড়াইতে দৌড়াইতে উনি সামনে ওই বিদ্যুতের চমকানোর আলোর মধ্যে দেখে যে একটা কুঁড়ে ঘর টাইপের কিছু একটা দেখতে পায়, যেমন হচ্ছে শনের আগে যেমন ছিল, সে শনের চালা এবং পাটকাঠির দেয়াল ছিল, সেটাতে মাটিতে লেপা ছিল পাটকাঠির উপরে। তো এইরকম কিছু একটা ওনার নজরে আসে। উনি তখন দৌড়ে ওখানে চলে যায়। তো চলে যাওয়ার পরে উনি ওই বাড়ির দরজায় জোরে জোরে টোকা দিতে থাকে এবং ডাকতে থাকে যে কেউ আছে কিনা বাড়িতে। তো তখনই হঠাৎ করে কিছুক্ষণ ডাকার পরে একটা বৃদ্ধ লোক উনি ঘুমে ধরে দরজাটা খুলে বলে যে, কি ব্যাপার, আপনি কে, এত রাতে এখানে কেন? তো উনি তখন বলে যে, আমি গঞ্জ থেকে আমার শ্বশুরবাড়ি যাচ্ছিলাম, প্রতিমধ্যে আমার পেছনে কিছু একটা পিছু নিছে এবং ভয়ানক কিছু, আমি সেই তাড়া খেয়ে এখানে আসছি। তখন বৃদ্ধ লোকটা ওনাকে রুমের মধ্যে নেয় এবং কিছু শুকনা কাপড় দেয়, ওনাকে গামছা দেয় গা মোছার জন্য। তারপরে উনি ওই বৃদ্ধ লোকটাকে বিস্তারিত খুলে বলে যে এরকম অবস্থা। ওই বৃদ্ধ লোকটা তখন ওনাকে বলে যে, তুমি তাহলে সম্ভবত বাসের আলীর খপ্পরে পড়ছিলে। তো ইনি অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করে, আসলে বাসের আলীর খপ্পরে মানে? তখন ওই বৃদ্ধ লোকটা বলে যে, আমাদের এই গ্রামে একজন একা গাড়ি চালক ছিল। অনেক আগে থেকেই উনি ঘোড়াগাড়ি চালাতো, বিশেষ করে গঞ্জের হাটে যে কোনো জিনিসপত্র বা মানুষ নিয়ে যাওয়া বা হাট থেকে কিছু নিয়ে আসে, এরকম কাজ করত। তো এরকম বর্ষার একটা দিনে উনি রাত্রেবেলা গঞ্জ থেকে ফেরার সময় উনি একাই ছিলেন, একা গাড়িতে ঘোড়া নিয়ে আসার সময় হঠাৎ রাস্তার মধ্যে একটা বাজ পড়ে উনি সহ ওনার ঘোড়া রাস্তার পাশে মরে পড়েছিল। তো সকালে গ্রামের লোকজন রাস্তায় দিয়ে হেঁটে যেতে ওনাকে দেখে ওখানে পড়ে থাকতে। তো এরপরে আসলে তুমি যে বটগাছ পাকুড় গাছের কথাটা বললে, সেই পাকুড় গাছটা আসলে একটা কবরস্থান ওখানে পাশে। তো ওই কবরস্থানে ওই বাছের আলীকে কবর দেওয়া হয় এবং শোনা যায় যে ওনার ঘোড়াটাকে ওই কবরস্থানের পাশে কোথাও পুঁতে ফেলা হয় আর কি।
তো তারপর থেকে অনেকেই এরকম ঝড়ের রাতে গভীর রাতে যদি কেউ একা আসে তাহলে উনাকে এবং ওনার ঘোড়াটাকেও নাকি অনেকেই দেখে। তো তুমিও হয়তো একা আসছো এবং জানো না, নতুন মানুষ, এজন্য তুমিও এই জিনিসটার সাথে মানে তোমার দেখা হয়েছে, যেহেতু আজকে রাতেও এরকম একটা বর্ষা চলতেছিল। আর আমাদের গ্রামের লোকজন সাধারণত একা ওই রাস্তায় কেউ রাতে আসে না। আর তোমার ভাগ্য ভালো যে তুমি ওই গাড়িকে চড়েছিলে এবং তুমি বেঁচে ফিরতে পারছো, কারণ এর আগেও দুইজনের এরকম হয়েছিল, তাদেরকেও মৃত অবস্থায় ওই পাকুড় গাছের নিচেই পাওয়া যায়। তো আসলে তারা কেন পাকুড় গাছের নিচে যে মরেছিল এটা কেউ জানে না, তবে তাদেরকে কি সেই বাছের আলী ঘোড়ায় নিয়ে গেছিল কিনা এটাও এখন একটা রহস্য সবার কাছে। কিন্তু তুমি বেঁচে আসছো তাতে তোমার ভাগ্য ভালো, এটাই বলতে হয়। তো উনি তখন ওই রাতটা ওই বৃদ্ধের বাড়িতেই কাটায় এবং সকালবেলা ওনার প্রচণ্ড জাপুনি দিয়ে জ্বর আসে। তো তারপরে ওনার শ্বশুরবাড়িতে খবর দেওয়া হয় ওই বৃদ্ধ লোকের মাধ্যমে। ওনার শ্বশুরবাড়িতে খবর দেওয়া হয় এবং ওনাকে এসে তারা নিয়ে যায়। তো যাওয়ার পরে এতগুলো বছর পরে উনি যখন আমাকে ঘটনাটা বলতেছিল, উনি বলতেছিল যে রাস্তাটা এখনও আছে, কিন্তু সেটা রাস্তাটা এখন পাকা হয়ে গেছে। আর ওই যে কবরস্থানটা ছিল, ওই কবরস্থানটা এখন পরিত্যক্ত, ওখানে এখন আর কাউকে কবর দেওয়া হয় না, বা কবর যে আগে ছিল এই চিহ্নগুলো অনেকটা মিশে গেছে, পাকুড় গাছটা সেখানে আর নেই, ওইটা কেটে ফেলা হয়েছে। তো এরপরে আসলে ওখানে আর কোনো ঘটনা কারোর সাথে ঘটছিল কিনা এটাও নিয়ে নির্দিষ্ট করে আর বলতে পারে না, কারণ উনি এই সম্পর্কে পরবর্তীতে আর কোনো খোঁজ নেয়নি এবং উনি এতটাই ভয় পেয়ে যান যে অনেক দিন আর শ্বশুরবাড়িতে উনি যাননি। তো যাই হোক, এই ছিল ওনার ঘটনা। ওনার ওয়াইফ বর্তমানে বেঁচে নেই, তো তার জন্য সবাই দোয়া করবেন এবং উনিও বেশ অনেকটা অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। তো এই ছিল আজকে আমার ঘটনা। আমি হয়তো সামনে আরও একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে আসব। তো ধন্যবাদ সবাইকে, আর সবাই ভালো থাকবেন, ভূতেম.com-এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।